দেখ আবিদ, তুই আমাদের বাড়ির কাজের লোক, তোর সাথে আমার মানায় না, তাই আমার উপর স্ত্রীর অধিকার ফলাতে আসবি না। কিন্তু তুমি তো আমার বিয়ে করা বউ। কি বললি তুই? আমার হাসি মাখা মুখটা নিমিষেই শেষ হয়ে গেল। আবারও বলা শুরু করলো। তুই আমাকে তুমি করে বললি কোন সাহসে? আমি তোর ম্যাম, সো ম্যাম বলেই ডাকবি। আর বাসার সবার সামনে মিথ্যা স্বামী স্ত্রীর অভিনয় করবি। বাবা যখন ঠিক হয়ে যাবে তখন তোকেও মুক্তি দিয়ে দেব, বুঝছিস? ঠিক আছে। আর আমার কোনো ব্যাপারে নাক গলাবি না, আর আমার কোনো কিছুতে তোর ওই নোংরা হাত দিবি না। ঠিক আছে ম্যাম, আপনি শুয়ে পড়ুন, আমি বারান্দায় চলে যাচ্ছি। যা, কিন্তু এই কথাগুলো যদিও কেউ জানতে পারে তাহলে তোর অনেক খারাপ হবে। চিন্তা করবেন না ম্যাম, এগুলো কেউই জানবে না বলে বারান্দায় চলে গেলাম। বারান্দায় দাঁড়িয়ে আছি আর চোখ দিয়ে পানি পড়ছিল। আসলে গরিবদের ভালোবাসার মূল্য কেউ দেয় না। যাই হোক, সবই তো শুনলেন আমার বাসর ঘরের কাহিনী। এবার গল্পে আসা যাক। নীলা আমাকে অপমান করে চলে গেল। কিছুই বললাম না, কারণ নীলাকে বড্ড বেশি ভালোবাসি। দুপুর হয়ে যাচ্ছে, হঠাৎ নীলার ডাক। আবিদ, ওই আবিদ। বলো। কি বললি তুই? কি বলছি? তুই আমাকে তুমি করে বললি কেন? সরি, ভুল হয়ে গেছে। জি বলুন, কিছু লাগবে? না, কিছুই লাগবে না। আমি দুপুরে বাইরে খেতে যাচ্ছি, সো রাতের জন্য রান্না করে রাখিস। কোথায় যাবেন? পার্টিতে। আর বেশি কথা বলবি না। বলেই নীলা চলে গেল। মনের ভিতর আজও চাপা কষ্ট রয়ে গেল। নীলা আজ পর্যন্ত আমার সাথে ভালো ব্যবহার করেনি, সবসময় জানোয়ারদের মতো করেছে। আমাকে ওর মানুষই মনে হয় না, কিন্তু অনেক ভালোবাসি তো, তাই কিছু বলি না। সব কষ্ট একাই পাচ্ছি। দুপুরে আর আমি খেলাম না, না খেয়ে ঘুমিয়ে পড়েছি। কখন যে রাত হয়ে গেল বুঝতে পারিনি। আর ঘুম ভাঙলো নীলার লাথি খেয়ে। ওই ছোট লোকের বাচ্চা, এখনো রান্না না করে শুয়ে আছিস কেন? রান্না কি তোর বাপ করবে? কথাটা শোনার পর চোখ দিয়ে আর পানি আটকাতে পারলাম না। সেই ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, আর সেই বাপকেই। নীলা প্লিজ, আমার বাপকে নিয়ে কিছু বললেন না। তোমার পায়ে পড়ি, আমি তোমার স্বামী হয়ে তোমার পায়ে পড়ছি। প্লিজ এগুলো বলো না, যা বলার আমাকে বলো। কিন্তু আর বলতে পারলাম না এর আগেই। ছোট লোকের বাচ্চা, তোকে না বলছি আমাকে তুমি করে বলবি না? তুই তারপরও। সরি, ভুল হয়ে গেছে, আর বলবো না। আমি এখনই রান্না করে আনছি বলে রান্নাঘরে চলে গেলাম। খুব কষ্ট হচ্ছে, চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আল্লাহ তুমি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? ভালোবাসার মানুষের কাছ থেকে আমি আর এত কষ্ট নিতে পারছি না। অনেক কান্নার পরও রান্না করে নিয়ে গেলাম। ছেলেদের কষ্ট নাকি কাউকে দেখাতে নেই, তাই কাউকে দেখাই না। খাবার পর দুজনেই ঘুমিয়ে পড়লাম, যার যার আলাদা বিছানায়। সকালবেলা ঘুম থেকে আমি আগে উঠে পড়লাম। হঠাৎ খেয়াল করলাম সকালের মিষ্টি আলো নীলার মুখে পড়েছে। ও তখনও ঘুমন্ত অবস্থায়। ওকে অনেক সুন্দর লাগছিল। ওর মায়ামাখা মুখের দিকে তাকিয়ে আমি পাগলের মতো হয়ে গেছি। আমি ওর কাছে গেলাম আর গিয়ে ওর কপাল আলতো করে একটা চুমু দিলাম, আর দেওয়ার সাথে সাথেই। কুত্তার বাচ্চা, তুই আমাকে চুমু দেওয়ার সাহস পেলি কোথায়? বলে আরো কয়েক দফা চর মারল, আরো অনেক অপমান করলো। নিজের প্রতি এখন অনেক রাগ হইল, কেন আমি এমন করতে গেলাম। আর ফলস্বরূপ চর আর অপমান। নিচের দিকে তাকিয়ে আছি, আবারও নীলা বলা শুরু করলো। আমি বুঝতে পারছি তুই আমার দুর্বলতার সুযোগ নিতে চাচ্ছিস। না নীলা, আপনি বিশ্বাস করুন, আমি এমনটা করতে চাইলে অনেক আগেই করতে পারতাম, কিন্তু আমি এমন না। চুপ, তুই কেমন আমি বুঝতে পারছি। তোর সাথে থাকা আমার আর পসিবল না। আমি তোর কাছ থেকে মুক্তি চাই। কথাটা শোনার পর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মুক্তি? তোর কাছ থেকে মুক্তি, ডিভোর্স চাই আমি। নীলা, আমি আপনার পায়ে পড়ি, এগুলো প্লিজ বলবেন না। আমি না আপনাকে ছাড়া একটা মুহূর্তও থাকতে পারবো না। আপনার যত ইচ্ছা আমাকে মারেন, যত কিছু বকেন, তারপর আমাকে ছেড়ে যাবেন না প্লিজ বলে চিৎকার করে কান্না করছি। তোর ন্যাকা কান্না বন্ধ কর তো। আমার না এগুলো ভালো লাগছে না। আমাকে তুই মুক্তি দে। কেন জানি না বুকের ভিতরটা ফেটে যাচ্ছে। আমি ইতিম মানুষ, আর ছোটোবেলা থেকে কষ্ট পেয়ে বড় হয়েছি। আর আজও কেন জানি না, নীলা এত অপমান করার পরও নীলাকে ভালোবাসতাম, কিন্তু আজও নিজেও হারিয়ে যাবে। অনেক কষ্টে নিজেকে থামালাম আর নীলাকে বললাম, একটা কথা বলবো? বল। আমি আপনাকে মুক্তি দিয়ে দেব, তার আগে আমার একটা শেষ ইচ্ছে ছিল। বল, কিন্তু ডিভোর্স না দেওয়ার ইচ্ছা বলবি না। না না, এগুলো কিছু বলবো না। বল তাহলে। আমি আপনাকে 3 মাস পর ডিভোর্স দেব। এই 3 মাস আমাকে প্রতিদিন রাতের বেলা আপনি আমাকে রান্না করে নিজেতে খাইয়ে দিবেন।
আর এই 3টা মাস আমার সাথে তুমি করে বলবেন, আর আমি তুমি করে বলবো। এটাই আমার ইচ্ছা। প্লিজ না করবেন না। মাত্র তো 3টা মাস, এরপরেই তো আপনি মুক্ত। ঠিক আছে, আমি মেনে নিলাম, কিন্তু তুই আমাকে স্পর্শ করবি না, আর আমাকে ডিভোর্স দিয়ে দিবি, বুঝছিস? হ্যাঁ ঠিক আছে ম্যাম। আমারও একটা শর্ত আছে। কি শর্ত আবার? আমি যেমন খুশি রান্না করব, আর তোর বিনা অভিযোগে খেতে হবে। আরে ওইটা নিয়ে চিন্তা করবেন না, আপনি যে আমাকে খাইয়ে দিবেন এতে আমি অনেক খুশি। আরও কিছু কথা আছে আমার। হ্যাঁ বলুন। আমার আব্বা আম্মা যখন আসবে, সাথে সাথে ওদের দেখিয়ে আমাকে অযথা গালাগালি মারধর করতে হবে। না ম্যাম, এটা আমি পারবো না। প্লিজ এটা বাদ দেন, অন্য কিছু বলেন। অন্য কিছু কি বলবো? এই ধরেন প্রতিদিন আমাকে আপনার ইচ্ছে মতো বকবেন, মারবেন, মন যা চায় বলবেন, কিন্তু আমি আপনাকে এটা করতে পারবো না, কারণ আমি আমার জীবনের চেয়েও আপনাকে বেশি ওই চুপ! আমার শর্তের কথা মানলে বল, না মানলে আর তোর ইচ্ছা আমিও পূরণ করতে পারবো না। ম্যাম একটু বোঝার চেষ্টা করুন। তোকে 30 মিনিট সময় দিলাম, ডিসিশন নে কি করবি। বলে নীলা চলে গেল। আল্লাহ, আমি কি এতটাই খারাপ যে আমার ভালোবাসা মানুষটা আমাকে বোঝে না? আমি তোর ক্ষতি চাই না, ওর মন বলে কি কিছুই নেই? নাকি ওর মনটা পাষাণের মতো? নাকি আমার জন্য ওর একটু মায়া হয় না? কথাগুলো বলেই চিৎকার করে কান্না করছি। কেন জানি কান্না থামছে না, শুধু অঝরে পানি পড়ছে। অনেক ভেবেচিন্তে ঠিক করলাম, হয়তো ওর কথাগুলো মেনে নেওয়াই ঠিক হবে আমার। তারপর ওর হাতে রান্না নিজ হাতে খেতে পারবো। ওর কাছে গিয়ে বললাম আমি রাজি। রাজি হলেই ভালো, আর আমার কোনো কাজে বাধা দিবি না। ঠিক আছে। কোনো একটা মায়ের বাঁধনে আমার হাত বাঁধা, নয়তো এগুলো করতে পারতো না। থাক, এগুলো বলে লাভ নেই। প্রথম দিন অনেক আশায় রাতের খাবারের জন্য রুমে ঢুকলাম। ও যেমনই হোক না কেন আজ আমাকে রান্না করে নিজ হাতে খাওয়াবে, এটাই আমার অনেক। খুশিতে মনটা লাফালাফি করছে। দেখলাম নীলা রান্না করছে, তাই আমি ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসলাম। একটু পরও নীলা খাবার টেবিলে খাবার নিয়ে আসলো। ওর মুখের দিকে আমি খুশি মনে তাকালাম, আর দেখতে পেলাম ওর মুখটা কালবৈশাখী ঝড়ের দিনে যেভাবে আকাশ থাকে ঠিক তেমনভাবে তার মুখ অনেক কালো করে রেখেছে। খাওয়ার মুডটাই এখন নষ্ট হয়ে গেছে। তারপর বেহাতের মতো খাওয়ার জন্য ওর সামনে গেলাম, আর নীলাকে বললাম শর্ত অনুযায়ী আজ থেকে আপনাকে তুমি করে বলবো, আর আপনি আমাকে তুমি করে বলবেন। আচ্ছা এখন কি আমাকে খাইয়ে দিবা? তুমি করে বলাতেও একটু রেগে গেছে, তারপর ও রাগ না দেখিয়ে বলল তুমি তৈরি হও রাতের খাবার জন্য। নীলা আমাকে তুমি করে বলায় আমার অনেক খুশি লাগছে। ভালোবাসার মানুষের কাছে একটু কিছু পেলেই সেটা অনেক বড় কিছু। সেটা হয়তো সবাই বুঝে না। আমি একটা ধ্যানে পড়ে গেলাম। নীলারটাকে ধ্যান ভাঙলো। ওই আবিত্তা, শুনছো? হ্যাঁ, আমি খাবারের জন্য তৈরি, দাও খাবার, আর আমাকে খাইয়ে দাও। আর জানো আমি আজকে অনেক খুশি। খুশি কেন? আরে খুশি হব না কেন, তুমি আমাকে নিজ হাতে খাইয়ে দিবে, সেটা কি যে সে ব্যাপার? ঠিক তাই। যেমন কুত্তাকে রাজা একটু করুণা করে খেতে দেয়, ঠিক তেমন। কথাটা শোনার পর কি বলবো কি করব কিছুই বুঝতে পারছি না। এত কষ্ট লাগে কেন, কেন জানি না বুকের বাঁ পাশটা জ্বলে যাচ্ছে। শেষমেশ আমাকে একটা কুত্তার সাথে তুলনা। থাক, তারপর তো আমাকে খাইয়ে দেবে। সে আমাকে কুত্তা বেলে যাই ভাবুক না কেন। নীলা, তুমি ঠিকই বলেছ, আমি কুকুরি। তারপরও আমাকে খাইয়ে দেবে, এতে আমি খুশি। তারপর দেখলাম নীলা একটা চামচে করে আমাকে খাওয়ার জন্য খাবার এগিয়ে দিচ্ছে। আমি অবাক হয়ে বললাম নীলা, চামচে না করে হাতে খাইয়ে দিলে অনেক ভালো হতো। ওই চুপ! চামচে করে খাইয়ে দিব, ইচ্ছে হলে খাও, না হলে যাও। আচ্ছা ঠিক আছে। এরপর নীলা আমার মুখে খাবার তুলে দিল। প্রথম 1 চামচ মুখে দেওয়ার পরে আমার চোখ যেন বাইরে বের হয়ে আসছে। ও আবারও আমার মুখে খাবার তুলে দিল। আমি আবারও মুখে নিলাম। আমি আর সহ্য করতে পারছি না। এত ঝাল আর এত মরিচ দিয়ে রান্না করেছে, ঝালে আমার দম বন্ধ হয়ে আসছে। কিছু খাবার খাওয়ার পর আমি উঠে পড়লাম, আর কোনো মতে বললাম আমার পেট ভরে গেছে। তারপরেও জোর করে আরও কয়েক চামচ ঝাল খাবার আমার মুখে পড়ে দিল। আমি ঝাল সহ্য করতে না পেরে পানি পানি করতে লাগলাম, কিন্তু একটু পানি দিল না। একদরে বাইরে চলে গেলাম। যেখানে পানি পেয়েছি ময়লা হলেও ঝালের দাপটে ময়লা মনে হয়নি। সব খাওয়া শুরু করেছি। এই রাতে আর ঘুমোতে পারলাম না। সারা রাত ধরে মুখে ঝাল লেগেই ছিল। খুব কান্নাও করেছিলাম। একটা মেয়ে মানুষ কীভাবে এতটা জানোয়ারের মতো হতে পারে তা ওকে না দেখলে বুঝতে পারতাম না। মুখটা অনেক জ্বলছে, যেন আমার মুখটা পুড়ে গেছে। বারান্দায় হা করেই বসে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। সকালবেলা ঘুম ভাঙলো, দেখলাম নীলা আমার ছবি তুলছে।
আমি কোনো মতে জিজ্ঞেস করলাম, ছবি তুলছো কেন? নীলা আমাকে ছবি দেখালো। আমি দেখতে পেলাম আমার জিহ্বা অনেকটাই বাইরে বের হয়ে আছে। আরও বলল, দেখো আবিদ, তোমার জিহ্বা কত বড় হয়ে বাইরে বের হয়ে আছে, ঠিক যেন কুত্তার মতো। আমি চুপ করে আছি। ঠিক বলছি না আবিদ? আমি চাচ্ছি ফেসবুকে এটা আপলোড করব। আচ্ছা নীলা, একটা কথা বলবো? বলো। আমাকে কষ্ট দিতে কি তোমার অনেক ভালো লাগে, অনেক মজা পাও? আর আমাকে কেন এত কষ্ট দাও? হাসছো কেন? তো কি করব বলো? তুমি একটা ভিক্ষুক মানুষ, ছোট লোক, তোমাকে এত কষ্ট দিচ্ছি, তারপরও কেন যাচ্ছিস না? কেন মুক্তি দিচ্ছিস না আমায়? কেন পড়ে আছিস? নীলা, তুমি কিন্তু শর্ত ভাঙছো। তুমি কিন্তু আমাকে তুই করে বলছো। হো, তাই নাকি? আর কেন তোমাকে ছেড়ে যাচ্ছে না জানো? কারণ তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, এটাই কারণ। রাখো তোমার ভালোবাসা। আমার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই। আর তোমাকে কষ্ট দিতে আমার অনেক ভালো লাগে। এটা যেন আমার দৈনন্দিন রুটিনে পরিণত হয়ে গেছে। নীলা হাসছে, আর আমি শত কষ্টের পরও তার হাসিমাখা মুখের দিকে তাকিয়েছি। অনেক ভালো লাগছে, কষ্টগুলো ভুলে যাচ্ছি। ওই, তুমি হাঁ করে কি দেখছো? তোমাকে মারলে কেন? আমার দিকে এইভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন? এখনো আমাকে মুক্তি দিচ্ছ না কেন? নীলা, আমি তো তোমার কাছ থেকে 3টা মাস সময় নিয়েছি, হুম তো এমন কেন করছো? থাকলে থাক, না থাকলে চলে যাও। তোমার চেহারাই দেখতে ভালো লাগে না। আচ্ছা নীলা, আমি দেখতে আসলে অনেক খারাপ? তুই দেখতে খারাপ না, কিন্তু গরিব। এটাই সবচেয়ে বড় অপরাধ। গরিব হওয়াতে কি আমার অপরাধ? কারণ গরিবদের আমি পছন্দ করি না। কথাগুলো বলেই চলে গেল। ওহ, কি কপাল আমার! বারবার এত অপমান, এত নির্যাতন, সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আমি জানি পাঠক ভাইরা হয়তো সবাই ভাবছেন আমি এত অপমানের পরও এই জানোয়ারের মতো পাষাণ হৃদয়ের মানুষের কাছে থাকছি কেন। তার উত্তর, আমি তাকে অনেক ভালোবাসি। দিনটা এভাবেই কেটে গেল। দ্বিতীয় দিন, আজও নীলা রান্না করছে। হয়তো আজও খাবারে আগের মতো মরিচ দিয়ে আমার কলিজারটা জ্বলিয়ে দিতে চাইবে। জ্বালালে জ্বালাক, দেখি কত কষ্ট দিতে পারে আমাকে। এই মরিচের খাবারই খাবো। নীলা রান্না করে আনলো। আজ ওর মুখটা অনেক হাসি খুশি। থাক, ও হাসি খুশি থাকলেই আমি খুশি। হয়তো আজ আগের চেয়ে বেশি কষ্ট দেবে, তাই অনেক খুশি। হঠাৎ নীলার ডাক, আবিদ, ওই আবিদ। হ্যাঁ আসছি। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে বসলাম, আর ও আমার মুখে খাবার দিতে লাগলো। আর এমন সময় বলল, আচ্ছা আবিদ, তুমি কি আমায় অনেক ভালোবাসো? হ্যাঁ অনেক, তোমার জন্য সব করতে পারবো। ভেরি গুড। তো আমার একটা কথা ছিল আবিদ। নীলার কথা শুনে মনে হচ্ছে হয়তো আমার প্রতি একটু মায়া হচ্ছে ওর, তাই হয়তো এগুলো জিজ্ঞাসা করছে। তাই আমিও বললাম, বলো নীলা, কি কথা? আমি আজকে অনেক কষ্ট করে তোমার জন্য রান্না করছি। খাবারগুলো খাবে তো? মনে মনে ভাবলাম হয়তো ভালোভাবে রান্না করেছে, তাই এগুলো বলছে। তাই একটু হাসি দিয়ে বললাম, খাবো না মানে? অবশ্যই খাবো। তুমি রান্না করেছো আর আমি খাবো না, তা কি হয়? নীলা মিষ্টি সুরে বলল, তাহলে আজ কোনো খাবার তুমি ফেলবে না। যতটুকু মুখে দিব সব খাবে, ঠিক আছে? আচ্ছা ম্যাম, ঠিক আছে। তাহলে হা করো। এই হা করলাম, দাও। নীলা আমার মুখে খাবার দিল। একটুও ঝাল না, আমার মুখে একটুও ঝাল লাগছে না, কিন্তু কোনোভাবে বমি আটকাতে পারছি না। খাবারে এত বেশি পরিমাণ লবণ দিয়েছে, লবণের লবণাক্ততা এতই বেশি যে আমার বমি আসছে। তারপরও কোনোরকম বমি আটকাতে চেষ্টা করলাম, কিন্তু আটকাতে পারছি না। আর এদিকে নীলা আমার মুখে একের পর এক খাবার দিচ্ছেই। আর আমি চোখ বন্ধ করে আল্লাহকে ডাক দিলাম, আল্লাহ তুমি আমাকে সহ্য করার মতো শক্তি দাও, কোনোভাবে যেন আমার এখন বমি না হয়। হয়তো আল্লাহ আমার দোয়াটা কবুল করেনি, আমি বমি করেই দিলাম। আর কয়েক ফোঁটা বমি নীলা শরীরে গিয়ে পড়ে, আর সাথে সাথে ওর জুতা হাতে নিয়ে, ছোট লোকের বাচ্চা, তোকে আমি খাইয়ে দিচ্ছি আর তুই এই প্রতিদান দিলি? বিশ্বাস করো নীলা, আমি ইচ্ছে করে দেইনি, তুমি একটু বিশ্বাস করো। চুপ, তোর জন্য শাস্তি পেতে হবে। নীলা কি বলছে এসব? চুপ কর, নয়তো আমি এক্ষুনি তোর এই ভাঙ্গা বাসা থেকে চলে যাব। না না নীলা, বলো কি শাস্তি? আজ সারা রাত তুই এক পায়ে ভর করে দাঁড়িয়ে থাকবি, একটুও ঘুমাতে পারবি না। এটা কিভাবে সম্ভব? এটাই করতে হবে। আচ্ছা আমি মেনে নিলাম, কিন্তু তারপর আপাতত তুমি চলে যেও না। ওই দিন সারা রাত এক পায়ে দাঁড়িয়ে রইলাম, আর ওই লবণের খাবার খেয়ে পেটে সমস্যা হয়েছে। মোট কথা ওই রাতটা আমার কাছে জাহান্নামের মতো মনে হয়েছে। খুব কান্না করছিলাম। আজ বাবা মা নেই, তারপরও কত কষ্ট। ওর মন বলে হয়তো কিছুই নেই,
হয়তো শত্রুকে এমন সাজা দেয়া হয় না। থাক, দেখা যাক কতটা দিতে পারে। পরের দিন অসুস্থতার জন্য রাতের ঘুমের জন্য বিছানা থেকে উঠতে পারছিলাম না। খুব খারাপ লাগছিল, কিন্তু তারপরও ছাড় পেলাম না। আমার উপর আবারও শারীরিক নির্যাতন করলো। প্রায় 3 দিন অসুস্থ ছিলাম। তারপরও ওই মরিচের গুঁড়া, লবণ বেশি দেওয়া খাবারের থেকে রক্ষা পাইনি। কয়েকদিন পর একটু সুস্থ হলাম। আর এর মাঝে নীলা এসে বলল, আবিদ, কাল আমার আব্বু আম্মু আসবে। ও, তাহলে তো ভালোই হবে। আর বাবা মা আসলে তোমার কি কাজ মনে আছে? আরে থাকবে না কেন, তাদের ভালোভাবে আপ্যায়ন করব। আচ্ছা, আমি এখন বাজার করে নিয়ে আসছি। না, বাজার করবে না। বাজার করব না মানে? মানে তুমি বাজার করবা না, আর কাল তারা আসা মাত্রই আমার সাথে ঝগড়া করবা আর আমাকে মারবা। না না, এই তুমি কি বলছো? আর তোমাকে মারবই বা কেন? তোমাকে কি শর্ত দিয়েছিলাম মনে আছে? ও শর্তের কথাটা মনে করে চুপ হয়ে গেলাম, কারণ ওর শর্তে এটাও ছিল। দীর্ঘ শ্বাস ফেললাম, তারপর ঠিক আছে বলে অন্য রুমে চলে গেলাম। পরের দিন নীলার কথা মতো ওর আব্বু আম্মু আসলে ওর সাথে অযথাই ঝগড়া করলাম। নিজের হাত পা অনেক কেঁপেছিল, তারপরে কিছু করার নেই। ওর আব্বু আম্মু আমাকে অনেক কথা শুনে চলে যায়। ওর আব্বু বলেছিল, ছি আবির, তুই এতটা নিচু? তোর সাথে আমার আদরের মেয়ের বিয়ে দিলাম আর তুই? ছি ছি, তোকে অনেক ভালো মনে করেছিলাম, আজ তুই আমার মেয়েকে আমার সামনেই মারলি। বাবা, জানো না, ও প্রতিদিনই মদ খেয়ে আসে আর আমাকে যৌতুকের জন্য অনেক মারধর করে। কি বলছিস মা? আব্বু। মারে, তোকে এই জানোয়ারের সাথে থাকতে হবে না, তুই আমাদের সাথে চল মা। না বাবা, শত হলেও ও আমার স্বামী, ও যতই আঘাত করুক সব আমি মাথা পেতে নিব। তারপর নীলার বাবার চোখে পানি নিয়ে চলে গেল। ওই দিন নীরব দর্শকের মতো শুধু নীলার অভিনয়গুলো দেখছিলাম। খুব ভালো অভিনয় করতে পারে, বুঝতেই পারলাম না এত ভালো অভিনয় ওদের কাছে আমাকে খারাপ বানিয়ে দিল। ভাবতে অবাক লাগে, এমন একটা পাশের মনের মানুষকে আমি ভালোবাসি, আর ওর জন্য আমি পড়ে আছি। ভাবছিলাম 3 মাস দেখি আমি ওর মনে ভালোবাসা তৈরি করতে পারি কিনা, কিন্তু মনে হয় পারবো না। নীলার বাবা মা চলে যাওয়ার পর নীলা বলতে শুরু করলো, কেমন দিলাম আবিদ? কথাটা শোনার পর ইচ্ছে করছিল ওর গালে কষে 2টা চড় মারি, নয়তো ওর গলা টিপে মেরে ফেলি, কিন্তু কোন এক অদৃশ্য মায়ের জন্য পারলাম না। চুপ করে আছো কেন আদিব্বা? কি বলবো, আমার কিছুই বলার নেই। তোর সাথে এমনই হবে যতদিন না তুই আমাকে মুক্তি না দিস। হাসছিস কেন? হাসবো না তো কি করব? কি করবি আবার? কিছুই না নীলা। একটা কথা বলবো নীলা? বল। আমার কোন দোষে আমাকে এতটা অপমান করছো? কেন সবার সামনে আমাকে এতটা ছোট করছো? কারণ তুই ছোট লোক, তুই গরিব। যদি আমার মতো বড় লোক হইতি তবে তোকে মেনে নিতাম। হাসিস কেন আবার? আচ্ছা, গরিবদের কি ভালোবাসার অধিকার নেই? আছে, তবে তোদের লেভেলের, আমাদের মতো আসমানের চাঁদ কেনা। ঠিকই বলছো নীলা, কিন্তু একটা কথা কি জানো? কি কথা? একদিন ঠিকই আমাকে হারানোর ব্যথা তোমাকে পেতে হবে। অভিশাপ দিচ্ছিস? অভিশাপ না, তোমার ভবিষ্যতের বাস্তবতা বলছি। গণক হইলি কবে থেকে? গণক না, তবে একটা কথা মনে রেখো, কাউকে কষ্ট দিলে কেউ ভালো থাকতে পারে না, তাকেও কাঁদতে হয়। হয় 2 দিন আগে, নয়তো 2 দিন পর। আরে রাখ তো নীতি কথা, আমার সাথে তোর মিলতে হলে আমার মতো টাকার মালিক হতে হবে। আরে টাকা রে টাকা। সেদিন আর কিছুই বললাম না, বুঝতে পারলাম ও টাকার উপর অনেক লোভ, যার কারণে এমন করছে। পরের দিন। আবিদ, ওই আবিদ, হ্যাঁ বলো। সামনের সপ্তাহে আবারও আমার আব্বা আসবে, আবারও তুমি এমন করবে। নীলা প্লিজ আর এমন করো না। চুপ, শর্ত অনুযায়ী তোমাকে করতেই হবে। ঠিক আছে। এভাবে আমার দিন কাটতে লাগলো। হঠাৎ একটা ঘটনা ঘটে গেল, যেটা আমার কাছে স্বপ্নের মতো মনে হলো। কারণ নীলা আজকে পার্টিতে গিয়েছিল আর ড্রিঙ্ক করে ঘরে আসছে। যে মেয়ে এগুলোর গন্ধে ভালো করে সহ্য করতে পারে না, সে ড্রিঙ্ক করেছে, আমার কাছে অন্যরকমই মনে হলো। আর ও ঘরে আসলো হেলতে দুলতে দুলতে। আমাকে সাহায্য করার জন্য গেলাম, ও আমাকে কোনো বাধা দিল না। আমি আস্তে করে ওর বিছানায় ওকে নিয়ে শোয়াতে যাব, ও তখন আমাকে জড়িয়ে ধরে বলল। আমি নীলাকে বললাম, নীলা ছাড়ো আমায়। না, তোকে আজ ছাড়বো না, তোকে অনেক আদর করব। না নীলা, আমি আর কিছুই বলতে পারলাম না। ও আমাকে পাগলের মতো ধরেছে। বুঝতে পারলাম ড্রিঙ্ক করার নিয়ে সেগুলো করছে, আর এখনও নিজের বসে নেই। তাই আমি এগুলোর সুযোগ কাজে লাগানোর একটু চেষ্টা করলাম না। অনেক চেষ্টা করলাম নিজেকে ছোটাতে, কিন্তু পারলাম না। ওর নেশা ওকে পাগলের মতো করে তুলেছে। আমাকে ধরেও চুমু দিতে শুরু করলো। কেন জানি নিজের ভিতরে বিদ্যুতের মতো শিহরণ লাগতে শুরু করলো।
আমি আবারও ব্যর্থ চেষ্টা করলাম, কিন্তু ওর সাথে পারলাম না। ওর নেশাকে পাগলের মতো করে দিয়েছে। সেটাতে আমাদের মধ্যে অনেক কিছু হয়ে যায়, যেগুলো সম্পূর্ণ আমার অনিচ্ছায়। তারপর কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতে পারিনি। সকালবেলা কান্নার রোজে আমার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখে নীলা কান্না করছে, আর আমি নীলাকে কিছু বলতে যাব ঠিক সেই মুহূর্তে। ছোট লোকের বাচ্চা, তুই কেন এই কাজ করলি? তুই এগুলো কি করলি? নীলা বিশ্বে চুপ, তোর নাটক বন্ধ কর। বলে আবার আমাকে কয়েক দফা চড় মারলো, আর অনেক অপমানও। কিন্তু কেন জানি কষ্ট লাগছে না, কারণ এগুলো নতুন নয়। এই ঘটনার পর থেকে নীলা আমার সাথে আগের চেয়ে বেশি খারাপ ব্যবহার করে। এর মাঝখানে কয়েকবার নীলার বাবা আসে, আর আমাকে মিথ্যা অভিনয় করতে হয়। নীলা প্রতিবারই আমাকে ওদের সামনে ছোট করত। হঠাৎ একদিন নীলা মাথা ঘুরে পড়ে যায়। আমি অনেক ভয় পেয়ে যাই। তারপরে আমি ডাক্তার আনলাম। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানালো। খুশির সংবাদ আবিদ সাহেব, কি সংবাদ? আপনার স্ত্রী মা হতে চলেছে। শুনে এত খুশি লাগলো যা বলার বাইরে, যেন আকাশে চাঁদ পাবো আমি। এত খুশি জীবনেও লাগেনি। নীলা হঠাৎ আমাকে ডাক দিল। কি রে আবিদ, তুই অনেক খুশি নাকি? হ্যাঁ নীলা, অনেক খুশি। তোমার কাছে আমি আর কিচ্ছু চাই না, শুধু আমার। কুত্তার বাচ্চা, এই সন্তান নিয়ে তুই কিছুই বলবি না। তুই কি করে ভাবলি তোর মতো একটা ফকিন্নির বাচ্চার পাপ আমার পেটে রাখবো? ওটা আমি শেষ করে দেব। প্লিজ নীলা, এমন করো না। ওর তো কোনো দোষ নেই। চুপ কর। ওটা আমি শেষ করবই, কিন্তু এর ভেতর আমার একটা খেলা আছে, ওইটাকে শেষ করি। কিছুই বুঝলাম না কিসের খেলা। হঠাৎ নীলা তার বাবাকে ফোন দিল আর আসতে বলল, আর আমাকেও আমার সত্যটা দিল। মনে করিয়ে দিল যেন আজও ওর বাবার সামনে ওর সাথে খারাপ ব্যবহার করি আর তাকে মারধর করি। আমার মাথাটা ভন ভন করে করছে। কেন এমন করছে নীলা? আর নতুন কি প্ল্যান করছে? সব নিয়ে মাথাটা ঘুরপাক খাচ্ছে আমার, কিন্তু কিছুই বুঝতে পারলাম না। কিছুক্ষণ পর নীলার বাবা আসলো, আর আমি অন্য ঘরে ঘুমানোর জন্য অভিনয় করলাম। নীলার বাবা আর নীলার কথাগুলো ঠিক এমন। বাবা, একটা কথা বলবো? বল মা। বাবা, কথাটা শুনে কষ্ট পাবে না তো? কি হয়েছে মা, আমাকে বল। বাবা, তুমি না আমি নাকি? তুমি না নানা হতে চলেছো। হুরে, সত্যি বলছিস মা? বাবা। মারে, আজকে আমার আনন্দ লাগছে, বলে বোঝাতে পারবো না। আবির কই? ওর কথা আর বলো না বাবা। কেন মা? ও শুধু যৌতুকের জন্য আমাকে মারে। কথাটা শোনার পর আমার চোখ দিয়ে এমনিতেই পানি এসে গেল। খুব ভালোই বলছে আমাকে নিয়ে, আবার একটু পরপরই এটা নিয়ে আমাকে নাটক করতে হবে। ভালোই, আমার জীবনটাই নাটকের। আমাকে নিয়ে শুধু খেলবে। এরপর খেয়াল করলাম নীলার বাবার কান্নামাখা কণ্ঠ। ও এমন তো ছিল না, আর কেন এমন করছে ও? বাবা, আবির জানো কি বলেছে? কি বলেছে? 3 দিনের ভেতর 10 লক্ষ টাকা না দিলে আমার পেটের সন্তান মেরে ফেলবে। কথাগুলো শুনে আমার মাথায় যেন আসমান ভেঙে পড়ল, পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কি বলছে ও? আমি তো এমন কিছুই করিনি। আর টাকা নিয়ে ও কী বা করবে? হঠাৎ শুনতে পেলাম নীলার বাবা বলছে, আমি কালই টাকা পাঠিয়ে দিব, তুই চিন্তা করিস না মা। বলে হাসি মাখা মুখে এসে কান্না ও কষ্ট ভরা হৃদয় নিয়ে উনি চলে গেল। আর যাওয়ার আগে একবার আমার রুমে এসে বলল, বাবা, তুই আমার মেয়েটাকে কষ্ট দিস না। বলেই চলে গেল। আবারও মনটা ভেঙে গেল। একটা মানুষ এতটা জঘন্য হতে পারে আগে জানতাম না। আমি মনে মনে অনেক কষ্ট পেলাম, আর মনে মনে বললাম, নীলা, একদিন ঠিকই এর মাসুল তোমাকে দিতে হবে। এভাবে দিনগুলো কাটতে লাগলো আমার। দেখতে দেখতে প্রায় 3 মাস হয়ে যাচ্ছে। এর মধ্যে নীলা অনেকগুলো টাকা ওর বাবার কাছ থেকে আনে, কিন্তু টাকাগুলো দিয়ে কি করলো, কোথায় আছে, সবই আমার অজানা। কিন্তু সব দোষ হয়তো আমারই পড়বে। 3 মাস পূর্ণ হতে মাত্র কয়েকটা দিন। হঠাৎ নীলা আমাকে এসে বলল, কি রে আবির, ডিভোর্স কই? নীলা, এটা না নিলে হয় না। চুপ কর। নীলা, তোমার পেটে আমাদের সন্তান, ওর কথাটুকু একটু ভাবো। ভাবছি তো, তবে আজ একটু ভালোভাবেই ভাববো। তুমি এমন করছো কেন নীলা? শুনবি নাকি? হ্যাঁ বলো নীলা। তাহলে শোন, আমি একটা অনেক বড়লোক ছেলেকে ভালোবাসি, অনেক টাকার মালিক, তোর মতো ফকিন্নি না। তাহলে তো ওকেই বিয়ে করতে পারতে। করতাম, কিন্তু তোর জন্য হলো না। আমার জন্য? তোর জন্য। ওই দিন আমার বিয়েটা ভেঙে যাওয়ার পর আমি ওকেই বিয়ে করতাম, কিন্তু আব্বু আমাকে তোর সাথে বিয়ে দিল। তুমি তোর কথা বলতে পারতে। বলেছিলাম, কিন্তু লাভ হয়নি। আব্বু তোকে অনেক ভালোবাসতো, তাই সেদিন আমার ভালোবাসাকে মূল্য না দিয়ে তোর বিশ্বাসকে বাবা ভালোবেসে তোর মতো ফকিন্নির সাথে আমার বিয়ে দেয়, যার কারণে আমার স্বপ্নের রাজপ্রাসাদ সহ রাজপুত্রকে হাতছাড়া করি।
আর এটার জন্য তুই দায়ী। এতক্ষণ আমার কাছে কিছুটা পরিষ্কার হয়ে যাচ্ছে কেন এমন করে আমার সাথে। আমি বললাম, নীলা, তার জন্য আমি কিভাবে দায়ী হলাম? আর আমাকে কেন তোমার বাবার সামনে এত ছোট করলে? তোর জন্য সব হইছে। তোকে বাবা ভালোবেসে এসব করেছে, তাই সবার আগে বাবার কাছে তোকে খারাপ বানালাম। আর এখন এমন একটা কাজ করব, তুই সারা জীবনের জন্য বাবার কাছে খারাপ হয়ে থাকবি। নীলা কি বলছে এসব? চুপ কর। নীলা বলেই ওর বাবাকে কল দিল। বাবা, আমাকে বাঁচাও। আবিদ আমাকে যৌতুকের জন্য মেরে ফেললো। বাবা বাঁচাও বাবা। ফোনটা কেটে দিল নীলা। ওপাশে কল আসছেই তো আসছেই, কিন্তু নীলা রিসিভ না করে বলল, দেখলি আবিদ কি বললাম? নীলা তুমি ঠিক আছো তো? কেন আমার মিথ্যা বললে? আমি তো কিছুই বলিনি। শোন আবিদ, তুই বাবাকে দেখিয়ে এত কিছু করিস, আর আমি বাবাকে তোর নামে এত কিছু বলি, তারপরও উনি কেন জানি তোর সামনে একটু রিয়াকশন দেখালেও আমার সামনে বাবা এটা সহজভাবে মেনে নেয়। ডিভোর্সের কথা বলাতে বাবা আমাকে কিছুদিন আগে মারছেও। বুঝতে পারলাম তুই ডিভোর্স দিলেও বাবা আবার আমাকে তোর গলায় ঝুলাবে, তাই আজ নতুন নাটক সাজালাম। আর তোর সন্তান ওটাও এখন শেষ করার মাধ্যমে আমার প্ল্যান শেষ করব। বলে নীলা নিজের পেটের মাঝে নিজে এমন জোরে আঘাত করলো, মনে হয় পেটের বাচ্চাটা শেষ। পুরো ঘর রক্তে ভরে যাচ্ছে। নীলা মাটিতে লুটে পড়ল, আর আমি নীলাকে দৌড়িয়ে ধরলাম। আর নীলা এতক্ষণ যা বলছিল সব রেকর্ড করছিলাম, কিন্তু ও হয়তো জানে না রেকর্ড করা কথাগুলো আমার ফোনে ছিল। কিন্তু পরে নীলাকে ধরতে গিয়ে ফোনটা এক সাইডে রাখলাম, কিন্তু কোথায় রাখলাম এত চাপের পরে কিছু আর মনে থাকলো না। তারপর ওকে যেই মাত্র হাসপাতালে নিতে যাব, তখনই নীলার বাবা পুলিশ নিয়ে আমার সামনে হাজির। নীলার বাবা নীলার অবস্থা দেখে আমাকে বলল, এটা তুই কি করলি আবির? তুই টাকার জন্য আমার মেয়েকে মেরে ফেললি? বলেই কান্না করে দিয়েছে। বিশ্বাস করেন আমি এগুলো কিছুই করিনি। একদম চুপ। তুই আমার মেয়েকে কেন এটা করলি? আব্বা প্লিজ, এখন এসব কথা বলার সময় না। এখন তাড়াতাড়ি নীলাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, এক্ষুনি চলুন। যাবো তো, তার আগে তোর ব্যবস্থা করছি। ওসি সাহেব এখনো বসে আছেন কেন? ওকে গ্রেপ্তার করুন, ও একটা খুনি। না আমি কিছুই করিনি। আর কিছুই বলার সময় পেলাম না। পুলিশ আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, আমার কোনো কথাই শুনলো না। আর অন্যদিকে নীলার বাবা নীলাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, আমার কোনো কথাই পুলিশও শুনলো না, থানায় নিয়ে গেল। সেদিন নীলার কি হয়েছিল আর আমার সন্তানের কি হয়েছে কিছুই জানতে পারলাম না। আল্লাহর কাছে অনেক কেঁদেছিলাম, আল্লাহ যেন নীলাকে আর আমার সন্তানকে সুস্থ করে দেয়। কিন্তু আমি কিছুক্ষণ পর কি হলো সেটা নিয়ে নিজেও ভাবতে পারলাম না। নীলার বাবা থানায় আসলো আর অনেকগুলো টাকা ওসিকে দিয়ে গেল, আর কি যেন বলল। তারপর উনিসহ ওসি সাহেব আর কয়েকজন পুলিশ আমার কাছে আসলো। ওরা আমার হাত পা চেয়ারে বাঁধলো, আর তারপর নির্মম অত্যাচার শুরু করেছে। আমি শুধু আল্লাহকে ডাকছিলাম, কিন্তু বেশিক্ষণ ডাকতে পারলাম না। জ্ঞান হারিয়ে ফেললাম। কখন জ্ঞান ফিরল জানি না। জ্ঞান ফেরার পর দেখলাম নীলার বাবা আমার সামনে চেয়ারে বসে আছে। আমি কোনো মতে নীলার বাবাকে বললাম, নীলা কেমন আছে আর আমার সন্তান কেমন আছে? নীলার বাবা সাথে সাথে আমার গালে, কুত্তার বাচ্চা, তুই আমার মেয়েটাকে মেরে এখনো জিজ্ঞাসা করছিস? বিশ্বাস করুন আমি এগুলো কিছুই করিনি, সব নীলা এগুলো করেছে, যেন আপনি আমাকে খারাপ ভাবেন। চুপ, একদম চুপ। তুই আমার কাছ থেকে এত টাকা নিয়েও আমার মেয়েকে ঠিক মতন রাখলি না কেন? তোর যত টাকা লাগতো সব তো দিয়েছি, তাহলে কেন এমন করলি? বিশ্বাস করুন আমি কোনো টাকা নিইনি, আর আমি এমন করিওনি। বলে ওসিকে ডাক দিল। আর একটু পরেই আবার অমানসিক নির্যাতন শুরু করলো। পুরো থানা জুড়ে তখন একটা চিৎকার ছিল, আমি নির্দোষ, দরকার পড়লে আমাকে মেরে ফেলুন, তারপর এমন মিথ্যা অপবাদ দেবেন না। কিন্তু কে আমার কোনো কথা শুনলো না, আমাকে একের পর এক নির্যাতন করে যাচ্ছে। আমি অনেকবার জ্ঞান হারিয়ে ফেলি। সেদিন নীলার প্রতি সব ভালোবাসাগুলো কেন জানি ঘৃণায় পরিণত হতে লাগলো। পরপর 3 দিন আমার নির্যাতনের পর আমাকে কাঠগড়ায় তোলা হলো। আর সেদিন আমার এমন অবস্থা ছিল কথাটাও বলতে পারছি না। আমাকে হুইল চেয়ারে করে কাঠগড়ায় তোলা হয়, আর আমার বিপক্ষে নীলা সাক্ষী দিল। দেখলাম নীলা তখন মোটামুটি সুস্থ। আদালতে আমাকে 14 বছরের কারাদণ্ড দিল। আর এতে নীলা অনেক খুশি হয়। আমাকে যখন কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল তখন নীলা আমার সামনে আসলো আর আমাকে বলল, কিরে আবিদ, কেমন দিলাম? আমি চুপ করেই আছি। আমাকে সারা জীবন মনে রাখবি, ছোট লোকের বাচ্চা। আমার সন্তান ঠিক আছে তো? হাসছো কেন? তোর ওই ছোট লোকের পাপ আমার পেটে রাখবো? তুই ভাবলি কি করে? ওটা শেষ। ওরে বাচ্চাটার জন্যই আজকে তোকে এমন শাস্তি দিতে পারলাম। থু, ওর মুখে থুথু দিয়েই ওর উপর ঝাঁপিয়ে পড়লাম, কিন্তু হাতে বেরিয়ে পড়া ছিল
তাই কিছু করতে পারলাম না। আর পুলিশগুলো আমাকে অনেক শক্তি দিয়ে ধরে রেখেছে আর লাঠি দিয়ে মারছে। আমি শুধু নীলাকে একটা কথাই বললাম, নীলা, তুই ভালো করে শুনে রাখিস, আমি আবিদ। এতদিন ভালোবাসার মায়ে তোকে কিচ্ছু করিনি, আর আজ সে ভালোবাসা প্রতিশোধে পরিণত হয়ে গেছে। তুই আমার জীবনটা বিনা দোষে নরক বানিয়ে ফেলেছিস। আমার সন্তানকে মেরে আমার উপর দোষ চাপিয়ে দিয়েছিস। আজ থেকে আমার মনে জন্ম নিল ভালোবাসার পরিবর্তে প্রতিশোধের আগুন। আর বলতে পারলাম না। এরপরই আমার মাথায় পুলিশের একজন কর্মচারী অনেক জোরে লাঠি দিয়ে আঘাত করলো, আর আমি জ্ঞান হারিয়ে ফেলি। আর যখন জ্ঞান পেল তখন আমি পুলিশের হেফাজতে হাসপাতালে। আমি যখন হাসপাতালে আস্তে আস্তে সুস্থ হই তখন আমাকে কারাগারে পাঠানো হয়। আর আমি একটু ঠান্ডা মাথায় ভাবলাম, ফোনটা কই রেখেছিলাম, আর আমাকে ওটা মনে করতে হবে। নিজের নির্দোষ প্রমাণ করে তারপর আমার প্রতিশোধ নিতে হবে। প্রতিশোধের নেশায় আমার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি জেলখানায় বসে বসে দিন কাটাতে থাকলাম আর ভাবলাম কোথায় রেকর্ডটা রাখছি। সেদিন কোর্টে বলতে পারতাম, কিন্তু বলার শক্তিটাও ছিল না। আর এই দিন জেলখানার ভিতর একটা পুলিশকে সব খুলে বললাম, আর কথাগুলো শুনে উনি কেঁদে দিয়েছে। আসলে পুলিশের ভেতর অনেক ভালো মানুষও আছে, তার প্রমাণ আব্দুর রহমান ভাই। আর হ্যাঁ, আব্দুর রহমান ভাই একজন পুলিশ। ওনার সাহায্যে ওনার ফোন নিয়ে আমার সহকারীকে ফোন দিলাম আর বললাম আমার রুম থেকে খুঁজে আমার ফোনটা নিয়ে আসতে, আর যত টাকা লাগে ভালো একটা উকিল ধরতে। ও তাই করলো, আর আমার ফোনটা পেয়ে গেল। সমস্ত সাক্ষ্য পেয়ে জজ সাহেব মুক্ত করে দিল আমাকে, আর নীলার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চাইল। আর তখন জজ সাহেবের পায়ে পড়ে গেলাম, বললাম ওকে যেন কিছু না করা হয়। অনেক রিকোয়েস্টে জজ সাহেব মেনে নিল। ওই দিন কেন জানি জজ সাহেবও কেঁদে ফেলেছে, তাও আবার আমার সমস্ত নির্মম ঘটনা শুনে। আমি ওনার কাছ থেকে দোয়া নিয়ে বের হয়ে আসলাম, শুরু করে দিলাম নতুন জীবন, যে জীবনে প্রতিশোধের আগুন। সবাই ভাবতে পারেন জজ সাহেব আইনগত ব্যবস্থা নিতে চাইলে আমি না করলাম কেন, কারণ ওর শাস্তি আমি নিজেই দেব। নিজের প্ল্যানগুলো শুরু করলাম। পরের দিন নীলার বাসায় উকিল সাহেব নোটিশ নিয়ে গেল, আর তখনই নীলার বাবা আসলো। উকিল সাহেব, কি ব্যাপার আপনারা? চৌধুরী সাহেব, আগামী 1 মাসের ভিতর আপনার বাসা, মিল, ফ্যাক্টরি সবকিছু খালি করে দিতে হবে। মানে কি উকিল সাহেব? কোর্ট থেকে নির্দেশ এসেছে। এই দেখুন কোর্টের নির্দেশ। কে নোটিশ পাঠিয়েছে উকিল সাহেব? উনি এই বাড়ির সত্যিকারের মালিক, এই বাসার সত্যিকার মালিক আবার কে? মিস্টার আবিদ হাসান রনি, যাকে সবাই এক নামে চেনে, কিন্তু ভালো করে কেউ দেখেনি। এটা আবার কোন আবির? এই বাড়ির মালিক ফারুক চৌধুরীর একমাত্র ছেলে আবিদ চৌধুরী। কি বলছেন উকিল সাহেব? ও স্যার তো অনেক আগেই মারা গেছেন। কিন্তু তার ছেলে এখনো বেঁচে আছে। কি বলছেন? ছোট সাহেব এখনো বেঁচে আছে? এখনো বেঁচে আছে। কিন্তু তিনি যে বেঁচে আছেন তার প্রমাণ কি? এই নিন তার প্রমাণ। তারপর উকিল সাহেব ওনার হাতে অনেকগুলো কাগজ দিল। কাগজগুলো দেখে নীলার বাবা বলল, আমাদের ছোট সাহেব এখন কোথায়? ওনাদের সম্পত্তি এতদিন আগলে রেখেছি। ওনার সম্পদ ওনার হাতে বুঝিয়ে দিতে পারলে আমি মোরও অনেক শান্তি পাবো। আমাদের ছোট সাহেব আবিদ চৌধুরী কোথায়? খুব শীঘ্রই আসবেন উনি, আর আপনারা আপনাদের সব কিছু গুছিয়ে বাড়ি খালি করুন। বলে উকিল সাহেব চলে আসলেন। আর এই খবরটা পেয়ে আমি অনেক খুশি হলাম। এতদিন পর আমি আমার নিজের পরিচয় প্রকাশ করব, ভাবতে অবাক লাগছে। বাড়ির মালিক হয়ে আমি একটা লোভী পাষাণ হৃদয়ের মানুষের জন্য 5টা বছর চাকরগিরি করেছি, আর তার প্রতিদান আমাকে ভয়াবহ ভাবে দিল। এর প্রতিশোধ আমি হারে হারে নিব। প্রতিশোধের আগুন বুকের ভিতর দাও দাও করে জ্বলছে। এর পরের দিন নীলাদের ভার্সিটির প্রফেসর আমার কাছে আসলো আর অনেক সংবর্ধনা জানালো। উনি এসে আমাকে বলল, আবিদ চৌধুরী, আপনাকে পেয়ে আমরা ধন্য। আরে কি বলছেন স্যার এগুলো? ঠিকই বলছি স্যার। প্লিজ স্যার, আমাকে স্যার বলে লজ্জা দেবেন না। আপনি আমার বাবার বয়সী, আর আমি আপনার পুত্রের সমানই। তাই প্লিজ আমাকে নাম ধরে বললেই খুশি হব, আর তুমি করে বললে আরও বেশি খুশি হব। বলার পরে উনি হো হো করে হেসে দিলেন আর বললেন, ঠিক আছে, শোনো বাবা, তোমার বাবা যেমন ছিল তুমিও ঠিক তেমন ভালো মানুষই, কোনো পরিবর্তন নেই। স্যার যখন ছিল আমাদের ভার্সিটিতে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন, আর এত বছর পর তোমাকে পেয়ে আমরা খুশি। আর তুমিও যদি আমাদের ভার্সিটির দিকে একটু নজর দিতে। ঠিক আছে স্যার, আর বলতে হবে নাকি? বাবা আপনাদের পাশে ছিলেন, আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। বাবা। হ্যাঁ স্যার। তাহলে একটা কথা বলবো? হ্যাঁ বলুন। কিছুদিন পর আমাদের ভার্সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে তুমিও যদি থাকতে। হ্যাঁ অবশ্যই থাকবো। তোমাকেই প্রধান অতিথি দিব। এক দিক দিয়ে প্রধান আর অন্য দিক দিয়ে তোমাকে সবার চেনাও হলো।
ঠিক আছে স্যার, আপনার যা ভালো মনে হয়। তাহলে আজ আসি বাবা। দুপুরের খাবারটা তো খেয়ে যান। না বাবা, ওটা অন্য দিন করব। বলে প্রফেসর স্যার চলে গেলেন। আমি ওখানে যেতাম না, কিন্তু নীলার ভার্সিটি বলে কথা, তাই না করলাম না। নীলা আমাকে নতুন করে চিনুক। আস্তে আস্তে দিন গড়িয়ে ওই দিনটা এসে গেল। আমি আমার প্ল্যান মতো দামি কোট, টাই, ভালো জুতা, হাতে ঘড়ি, চোখে সানগ্লাস পরে আমার আগের পরিচয়ে ফিরে গেলাম। নীলার ভার্সিটিতে গেলাম, সাথে নিয়ে গেলাম আমার ফুল গেট আপ। চারদিকে বডিগার্ডের গাড়ি, মাঝখানে আমার গাড়ি। ভার্সিটিতে ঢুকতে অনেক মানুষ ভিড় জমালো আমায় দেখতে, কারণ ওই দিন নীলাদের ভার্সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার নামটা বারবার ওঠানো হয়েছিল, আর প্রধান অতিথি হিসেবেও গেলাম। ভার্সিটির চারদিকে এই একটাই স্লোগান ছিল, আবির চৌধুরী। কিন্তু কেউ সে আবির চৌধুরীকে চেনে না, তাই দেখার জন্য অনেক ভিড় জমে গেল। ভিতরে যাওয়ার জন্য যখন ঢুকতে যাব, দেখি অনেক আদবের সাথে অনেক মেয়ে আর ছেলেরা আমাকে সাদরে গ্রহণ করার জন্য ফুল নিয়ে এগিয়ে আসলো। তার মাঝে নীলাও আছে। ও আমাকে দেখেই একটা বড় মাপের শখ খেলো আর হা করে তাকিয়ে রইল। ও হয়তো এটা ভাবতে পারেনি। অনুষ্ঠানে অনেক সম্মান করলো আমাকে। তারপর বাসার পথে রওনা দেব। চারদিকে বডিগার্ড। দেখলাম নীলা বারবার আমার কাছে ঘেঁষতে চাইলো, কিন্তু পারলো না। সেদিনের পরে নীলা কেন জানি আমার পিছনে ঘুরঘুর করতে লাগলো। কিছুদিন পর একা একা বাইরে বের হলাম হাওয়া বাতাস খেতে। হঠাৎ মেয়ে কণ্ঠে ডাক দিল। পিছনে তাকাতে দেখি নীলা। আমার প্রতিশোধের আগুনটা তখন দাউ দাউ করে জ্বলে উঠছে, আর বারবার আমার সন্তানের কথা মনে হচ্ছে। মন চাচ্ছে এখনই ওকে মেরে ফেলি, কিন্তু না, ওর সাজা আমি ওকে হারে হারিয়ে দেব। হঠাৎ ওর ডাকে ঘোর ভাঙলো। এই আবিদ, কোথায় হারিয়ে গেছো? তুমি করে বলায় প্রচণ্ড রাগ উঠলো। আজ আমার টাকার খবর পেয়ে তুমি? তারপর নিজেকে শান্ত করে বললাম, কি বলবো বলো। তুমি নাকি অনেক টাকাওয়ালা, ভালোই তো নাটক করতে পারো। তো টাকাগুলো কিভাবে পাইছো? চুরি করে নাকি ডাকাতি করে? রাগ আর ধরে রাখতে পারলাম না, ঠাস ঠাস করে দুইটা চড় দিলাম। নীলা একদম চুপ। দেখলাম ও গালে হাত দিয়েছে, চোখ দিয়ে পানি এসে গেছে। আমি আবারও বললাম, নীলা, আমি কাজের লোক না। আমি তোমাদের বাসায় কাজের লোক সেজেছি শুধু তোমার ভালোবাসি বলে। আমি শহরে সবচেয়ে বড় লোক মিস্টার ফারুক চৌধুরীর ছেলে আবির চৌধুরী। শুধু তোমাকে ভালোবাসতাম বলে তোমাদের ওখানে পরিচয় গোপন করে কাজ করেছি। কি 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 বলছো? হ্যাঁ, যা বলছি তা সব সত্যি। আর কাল আবারও তোমাদের বাসায় যাব, তৈরি থেকো। নীলাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি চলে আসলাম। আর ভাবতে লাগলাম, আগে আমার পরিচয় দিয়ে ওকে একটু আফসোস করাবো, তারপর প্রতিশোধ। বাসায় আসলাম, একা একা ছাদে বসে আছি, আর একটার পর একটা সিগারেট টানতে লাগলাম। আর রাত শেষ হলে কী করব ভাবতে লাগলাম। এদিকে আমি আমার প্ল্যান নিয়ে বিজি, আর অন্যদিকে হয়তো নীলা তার আফসোস নিয়ে বিজি আছে। লোভীদের এমনটাই হয়। যাই হোক, রাতটা কেটে গেল। সকালবেলা উকিল সাহেবকে ফোন দিয়ে সব কিছু বলে দিলাম, যা যা করতে হবে। আর আমি আমার প্রস্তুতি নিলাম। উকিল সাহেব ওদের বাসায় গেল, গিয়ে আবারও নীলার বাবাকে ডাক দিল। নীলার বাবা এসে জিজ্ঞেস করলো, আবার কি হয়েছে উকিল সাহেব? তেমন কিছু না, আপনারা যে বাড়ি ছেড়ে যাবেন সেটা মনে করিয়ে দিতে আসলাম। তখনই নীলা আসলো আর বলল, বাড়ি ছেড়ে চলে যাব মানে? আপনাদের বাড়ি ছেড়ে দিতে হবে। আমরা আমাদের বাড়ি ছেড়ে দিব মানে কি বাবা? এই উকিল সাহেব কি বলছে? হুমরে মা, বাসা সমস্ত সম্পত্তি আমার না, আমার স্যারের। কি পাগলের মতো বলছো? তোমার স্যার মানে? হুমরে মা, অনেক আগে আমি এই বাসার কাজ করতাম। এই বাসার মালিক তার একটা ছেলে ছিল, ছেলেকে নিয়ে আর বউকে নিয়ে থাকতো। তাহলে তারা কোথায়? একদিন একটা অ্যাক্সিডেন্টে ওনারা মারা যায়, কিন্তু ছেলেটা ভাগ্যক্রমে বেঁচে যায়। তারপর ছেলেটার মামা ছেলেটাকে নিয়ে কানাডা চলে যায়, আর আমাকে সব কিছু দেখভাল করার জন্য বলে যায়। কিন্তু এরপর আজ ছেলেটা দেশে ফিরে আসেনি, তাই এগুলো আমি বুক করছি। তাই এখন ফিরে এসেছে, তাই সব ফিরিয়ে দিতে হবে। হোয়াট? কি বলছো এসব বাবা? তাহলে আমরা থাকবো কোথায়? মারে, আমার মালিক অনেক ভালো ছিল, আর তার ছেলে অনেক নিশ্চয়ই ভালোই হবে। আর এতদিন ধরে ওনাদের সব কিছু দেখাশোনা করছি, আর উনি নিশ্চয়ই আমাদের থাকার ব্যবস্থাটাও করে দিবেন। নীলা পাগলের মতো কান্না করা শুরু করে দিয়েছে। না বাবা, আমি এগুলো মানবো না। আমার এতদিনের ভালোবাসার এই বাড়ি, আমি কোনোভাবেই এই বাড়ি ছেড়ে দিয়ে ফকির হতে চাই না। মারে, সেটা বললে তো হবে না, কোর্ট থেকে নির্দেশ এসেছে। বাবা, এই বাড়ির মালিকের কাছে দরকার পড়লে এই বাসা ভিক্ষা চাইবো। আর উনি যেহেতু অনেক বড় মনের আর ধনী মানুষ, তার জন্য এটা আমাদের দিয়ে দিলেও সমস্যা হবে না। বলে আরও কান্না শুরু করে দিল। নীলা, তুই কান্না করিস না, আগে ছোট সাহেবকে আসতে দে, তারপরে দেখে যাক।
না বাবা, আমি এই বাড়ি ছেড়ে যাব না। এগুলো সব আমার, আমি কারো হতে দিব না। নীলা, তুই কি পাগল হয়ে গেছিস? বোঝার চেষ্টা কর মা। আমি কিচ্ছু বুঝতে চাই না। কেন এমন করছিস? বাবা, আমি যাব না। যেতে হবে না, আগে তো ছোট সাহেব আসুক। কোথায় তোমার ছোট সাহেব? এই যে আমি। সবাই দরজার দিকে তাকালো। 1000 ভোল্টের শক খেলো। সবাই চুপ হয়ে গেল, কারণ দরজার পাশে তখন অন্য কেউ ছিল না, সেখানে ছিলাম আমি। নীলার বাবা যেন কাঁপতে লাগলো, আর ওরা ভূত দেখার মতো চোখ দুটো বড় বড় করে বের করে রাখলো। কারো মুখে কোনো কথাই নেই, একদম নিস্তব্ধ হয়ে গেল বিশাল বড় বাড়িটা। একদম যেন জনমানব নেই এই ঘরে, ঠিক তেমন হয়ে গেল। সবার নীরবতা ভাঙার জন্য আমি জোর কণ্ঠে বললাম, আমি সে আবির চৌধুরী। আবির, তুই? আবিদ, তুই? ও পড়ে গেল, আবার দাঁড়ালো, আর নীলার বাবা ধমক দিয়ে বলল। আর তখনই চিৎকার করে বললাম, চুপ, একদম চুপ। আর যদি আমার বাবার বয়সে না হতেন আপনাকে বোঝাতাম, কিন্তু আমি তা করলাম না, কারণ আপনি আমার বাবার মতোই। তাই আপনাকে বাবা হিসেবে মাফ করে দিলাম। কিন্তু আপনার মেয়ে নীলা যা করেছে আমার সাথে, তার কোনো মাপ নেই। কাজের মানুষের মেয়ে হয়ে মালিকের নাম কোন মুখে নিচ্ছে? নীলা দৌড়ে এসে বলল, আবিদ, তুমি না আমাকে ভালোবাসো? হাসছো কেন? ভালোবাসা আমার জীবন থেকে মরে গেছে। হ্যাঁ, তুই এখন আমার বউ, তোকে তো আমি ডিভোর্স দেইনি। আবিদ, আমাকে ডিভোর্স দিও না, আমরা অনেক সুন্দর করে সংসার সাজাবো। সংসার? আবিদ। তাহলে তৈরি হও তোর জীবনে নতুন সংসার সাজাতে। আবিদ, আমরা নতুন করে সংসার করব, আর আমরা কিন্তু এই বাড়িতেই থাকবো। আমাদের এই বাড়ি থেকে বের করে দিও না। ছোট সাহেব, আসলে আমাকে মাফ করবেন, আমি বুঝতে পারিনি। না বাবা, এগুলো বাদ দেন, আপনার কোনো দোষ নেই। আপনার প্রতি আমার কোনো রাগ অভিমানই নেই। বাবা, আমি ওদিন তোমাকে পুলিশ দিয়ে... থাক ওই কথা, যেগুলো চলে গেছে সেগুলো নিয়ে বলে লাভ নেই। আর নীলা, তুমি গিয়ে রেস্ট নাও, যাও। তুমিও আসো, আর আজকে কিন্তু তোমাকে রান্না করে খাওয়াবো আমি। না না, পরে খাবো। আর নতুন প্রতিশোধের আগুনে চলার জন্য তৈরি হও। একটু আস্তে করে বললাম। কি বললে? কই না তো, বলছি পরে খাবো। আচ্ছা বাবু। বলেই আমাকে নীলা জড়িয়ে ধরলো। আর তখনই মনে মনে বলতে লাগলাম, নীলা, তোর এই ভালোবাসা শুধু আমার টাকার উপর, আমার প্রতি না। তুই তৈরি হ, তোর লোভের আর প্রতিশোধের আগুনে তোকে জ্বালিয়ে মারবো। আমার নিষ্পাপ শিশু যে পৃথিবীর আলোটা পর্যন্ত তোর লোভের জন্য দেখতে পারিনি, সেটার মাসুল তোকে দিতে হবে। সেদিনের মতো হাসি খুশিভাবে চলে আসলাম, আর ভাবতে শুরু করলাম, এবার খেলা জমে উঠেছে নীলা, জমে উঠেছে। নীলাকে এখন কিছুই করব না, কারণ যতদিন না পর্যন্ত ওর মনে আমার জন্য ভালোবাসার জন্ম না নেবে, ততদিন পর্যন্ত ভালোবাসার মানুষ কষ্ট দিলে কতটা কষ্ট লাগে সেটাও বুঝবে না। ওর মনেকে ভালোবাসার অভিনয় করতে হবে, যেই ভাবা সেই কাজ। প্রতিদিনই ওর জন্য ফুল নিয়ে আসা, তারপর ওকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে সব করলাম। 2 মাস পর নীলা এসে বলল, জানো আবিদ, আমি না অনেক লাকি। ও মা, তাই? তা কেন? তোমার মতো একজন স্বামী পেয়ে। এই তুমি হাসছো কেন? তোমার কথা শুনে। আমি হাসার কথা কি বললাম? আমাকে পেয়ে তুমি লাকি নাকি আমার টাকা পেয়ে? কি বলছো আবিদ? যা সত্যি তাই বলছি। আবিদ, সত্যিই তোমাকে ভালোবাসি। চুপ, একদম চুপ। তুই আমাকে ভালোবাসিস নাকি আমার টাকাকে? আবিদ, বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার পাশে থাকলে আমি বনেও থাকতে পারবো। হাসছো কেন? আমি সত্যি বলছি। তো আমার জন্য কি কি করতে পারবে? সব, যা বলবে। ও, তাহলে তো ভালোই। আচ্ছা, আজ থেকে তোমাকে ভালোবেসে আমি স্বেচ্ছা একটা কাজ করব। তুমি আমার পাশে থাকবে নীলা? থাকবো না মানে? অবশ্যই থাকবো। আমি নীলাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম আর বললাম, আজ থেকে তোমাকে আমি আগের মতো রান্না করে খাওয়াবো। আরে, আমি থাকতে তুমি কষ্ট করবে কেন? না, আমিই করব, বলো রাখবে? আচ্ছা ঠিক আছে গো, তুমি যা ভালো মনে করো তাই হবে। রাতের বেলা রান্না করতে গেলাম, খুব ভালো করে রান্না করছিলাম। হঠাৎ কে জানি আমাকে ডাক দিয়ে বলল, ক্ষীরাবিদ, ওর মতো ছলনামের সামান্য মিষ্টি কথা ভুলে গেলি তোকে যে মিথ্যা খুনের অপবাদ দিয়েছে, ভুলে গেলি তোর নিষ্পাপ সন্তানকে পৃথিবীর আলো দেখতে দিল না। প্রতিশোধ নে আবিদ, প্রতিশোধ নে। মুহূর্তেই ভিতর আমার কেমন জানি লাগছে, বুকের ভিতর দাও দাও করে চলে উঠছে। সন্তানের খুনের দৃশ্যটা নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। অনেকগুলো ঝাল মরিচ দিলাম খাবারের ভিতর এতটাই মরিচ দিলাম, গন্ধে আমার চোখ জ্বালা পোড়া করেছে। রান্না শেষ করলাম, নীলাকে তারপর ডাক দিলাম, নীলা, নীলা। তোমার রান্না হয়েছে? হুম। তাড়াতাড়ি আনো,
তোমার রান্না খাবো বলে সে কখন থেকে খাবার টেবিলে বসে আছি। হ্যাঁ আনছি তো। মনে মনে বলতে লাগলাম, নীলা ভালো করে আমার রান্না খা আজ। খাবার নিয়ে গেলাম, আর তখনই আগের কথা মনে পড়ে গেল। নীলা আমাকে চাল খাইয়েছিল, কিন্তু পানিটা পর্যন্ত দেয়নি। আজ নীলারও ঠিক সেই কষ্টটাই হবে, যেমনটা আমাকে দিল। তারপর নীলাকে বললাম, নীলা একটা কথা বলবো? বলো। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? কোনো সন্দেহ আছে নাকি? না, কিন্তু কিন্তু কি? তোমার জন্য রান্না করছি, সবগুলো কিন্তু খেতে হবে। আরে তা কি আর বলতে হবে নাকি? আচ্ছা তাহলে হা করো। এই হা করলাম। নীলা হা করলো, আর আমি প্রচণ্ড ঝাল খাবার ওর মুখে তুলে দিলাম। নীলা মুখে নিতেই লাফ দিয়ে উঠলো। ওর চোখ মুখ দিয়ে ঝালের দাপটে পানি বের হয়ে আসছে। ও পানি পান করতে না করতেই আমি আবার ওর মুখে ঝালের খাবার তুলে দিলাম। একসময় ঝাল সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেললো। আমি ওকে বিছানায় শুয়ে দিলাম, আর ওর মুখে একটু মানবতার খাতিরে পানির পরিবর্তে একটু মধু দিলাম, যেন ঝালটা একটু কমে যায়। ওর মুখে আমি মধু দিলাম, আর নীলা আমার আঙ্গুল চুষে চুষে মধু খাচ্ছে। তারপর ওই বিছানায় রেখে আমি আমার বিছানায় চলে আসলাম। একা একা শুয়ে আছি। কেন জানি নীলাকে কষ্ট দিতে আমার বুকটা ফেটে যাচ্ছে। কেন জানি মনে হচ্ছে আমি কাজগুলো ঠিক করছি না, আমার বুকটাও ফেটে যাচ্ছে। হঠাৎ কে যেন আমাকে ডাক দিয়ে বলছে, আবি তুই কি প্রতিশোধের আগুনে পশু হয়ে গেলে নাকি? কেন মেয়েটাকে এতটা কষ্ট দিচ্ছিস? পরক্ষণে আমার মন আবার বলছে, আবিদ প্রতিশোধ নে, ওর মতো লোভীর মায়াজালে বন্দী হবি না, সে তো সন্তানকে খুন করেছে। হঠাৎ ঘর থেকে বাস্তবে আসলাম, আর অনেক অবাক হয়ে যাই, কারণ তখন দেখি নীলা আমার পায়ে নিচে মাথা দিয়ে শুয়ে আছে আর ঘুমিয়ে আছে। আমি বুঝতে পারলাম তাহলে হয়তো আমি এতক্ষণ গভীর ঘুমের ভিতরেই ছিলাম। রাতটাও যে কখন শেষ হয়ে এসেছে বুঝতে পারিনি। হঠাৎ কেন জানি নীলার উপর অনেক মায়া লাগছে, কিন্তু পরক্ষণে মনে হলো ওর শাস্তিটা ওর প্রাপ্য, ওটা ওকে দিতে হবে। সকালবেলা। আবিদ একটা কথা বলবো? চুপ ছোট লোকের বাচ্চা, আমার নাম ধরে ডাকার অধিকার পেলি কোথায়? প্লিজ তুমি এমন করো না। আমি জানি আমি তোমার সাথে যা যা করেছি অনেক অন্যায় করেছি। প্লিজ তুমি আমার বাবা মাকে তুলে কোনো কথা বললো না। চুপ, একদম চুপ। রান্না করে খেয়ে নিস, আমি বাইরে খেয়ে আসবো। বাইরে খাবে মানে? আমি তো রান্না করেছি। তোর রান্না তুই খা, আমি খাবো না বলে বাইরে বের হয়ে গেলাম। কেন জানি নীলাকে অপমান করার পর বুকে কষ্ট লাগছে। মনে মনে বললাম, যতই কষ্ট হোক আমি আমার প্রতিশোধ, হ্যাঁ প্রতিশোধই নিব। বাইরে থেকে এসে ঘরে ঢুকলাম, দেখি নীলা আমার ফোন টিস্যু দিয়ে মুছছে। আমার তখনই আগের কথা মনে পড়ে গেল। ওর ফোন ধরায় আমার সাথে এমন করেছে, আমিও সব করব। সাথে সাথে গিয়েই, ছোট লোক কোথাকার, তুই আমার ফোন ধরলি কেন? এগুলো কি বলছো আবিদ? তুমি এমন কেন করছো? দুদিন ধরে তোমার কি হয়েছে? আমার নাম ধরে ডাকলি কেন? আজ থেকে সাহেব বলে ডাকবি, নয়তো তোকে আমার বাসা থেকে বের করে দেব। ঠিক আছে সাহেব। বলে আমার পায়ে পড়ে গেল আর বলতে লাগলো, আমাকে অন্তত কাজের লোক হিসেবেই আপনার কাছে রাখুন। আপনাকে ছাড়া আমি একটা মুহূর্তও থাকতে পারবো না। বলে কান্না করতে করতে অন্য রুমে চলে গেল। যাক, ওদের মতো লোভীদের শাস্তি পেতে হবে। পরের দিন রাতে রান্না করলাম নীলার মতো করেই, অনেক বেশি লবণ দিয়ে। যা খাওয়ার সময় নীলা অনেক বমি করলে করুক, তাতে আমার কি। এমনিভাবে আমার প্রতিশোধ নিতে শুরু করলাম। কিছুদিন পর, নীলা, নীলা। জি বলুন সাহেব। আজ তোর বাবা আসবে, খুব ভালো করে ওনার সামনে থাকবি। আর আমার বিরুদ্ধে একটা কথা বললেই তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আর ওনার সামনে আমরা অনেক ভালো স্বামী স্ত্রী, আর আমার সাথে তুই খারাপ ব্যবহার করবি। আমি বাজার থেকে অনেক কিছু আনলেও তুই খারাপ ব্যবহার করবি, মনে থাকবে? কিন্তু? কোনো কিন্তু নেই। ঠিক আছে। নীলার বাবা আসলো, আর আমি আমার মতো শুরু করলাম। আরে আব্বা কেমন আছেন? শরীর ভালো আছে তো? বাবা ভালো, তুমি? হ্যাঁ ভালোই। নীলা কোথায় বাবা? ওকে অনেক দিন ধরে দেখি না। আচ্ছা আমি ডাকছি। নীলা, নীলা কোথায় তুমি? নীলা তখনই আসলো, এসে বলল, গরুর মতো তো চিল্লাচ্ছিস কেন? নীলার এমনভাবে কথা বলা দেখে নীলার বাবা বসা থেকে দাঁড়িয়ে গেল। নীলা, তুই তোর স্বামীকে কি বলছিস? তুমি চুপ থাকো। ওর মতো স্বামী থাকলেই কি আর না থাকলেই কি। নীলা। বলে নীলার বাবা নীলাকে ঠাস ঠাস করে মারলো। নীলা, তুই এতটা চেঞ্জ হয়ে যাবি বুঝতেই পারিনি। আমি কোনো চেঞ্জ হইনি বাবা। ওর মতো স্বামী আমার দরকার নেই। চুপ নীলা, এতদিন দেখেছিলাম আবিরকে তোর সাথে খারাপ ব্যবহার করতে, যে আবির সব ভুল বুঝে ভালো হয়ে গেল, আর সেই মুহূর্তে তুই। ছি নীলা। বলেই নীলার বাবা চলে যেতে চাইলো, কিন্তু সেদিনটা বিপরীত করলাম। আমি নীলার বাবাকে অনেক জোর করলাম আমাদের সাথে থাকতে, কিন্তু থাকলো না।
নীলার খারাপ ব্যবহার দেখে চলে গেলেন। আর অন্যদিকে নিজের বাবার সামনে নিজে খারাপ হয়ে গেল নীলা। আগে যেমনটা খারাপ হয়েছিলাম আমি, এখন সেটা নীলা হচ্ছে। নীলা হঠাৎ কেঁদে কেঁদে বলল, একটা কথা বলবো আবিদ? আবার নাম? সরি, একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। আপনি তো জানেন বাবা ছাড়া আমার আর কেউ নেই। এখন বাবার সামনে আমাকে খারাপ না বানালে হয় না। দেখুন, বাবা এটা মেনে নিতে পারবে আমি বাবার অনেক আদরের মেয়ে। আর আজ যা হলো, বাবা আমার উপর অনেক রাগ করে থাকবে। হাসছেন কেন? হাসবো না তো কী করবো? কই, আমার বেলাতে এই কথাটি ভাবিসনি? আমিও তো তোকে বলেছিলাম আমি মা বাবা হারা একটা এতিম মানুষ, কিন্তু তোর বাবা আমাকে অনেকটাই বাবার মতোই ভালোবাসতো। আর তুই সেদিন আস্তে আস্তে করে তোর বাবার কাছে আমাকে খারাপ বানিয়ে দিয়েছিলি। সেদিন এই কথাটা মাথায় আসেনি। আমাকে মাফ করে দাও। আর তুমি কি সেটারই প্রতিশোধ নিচ্ছ? ঠিকই ধরেছিস, আমার বুকে প্রতিশোধের আগুন বইছে। প্রতিশোধ বাঁচতে চাইলে এখনই চলে যা। তুমি যতই প্রতিশোধ নিতে পারো, আমি যাব না। একটা সময় ভালোবাসা কি সেটা বুঝিনি, কিন্তু আজ বুঝতে পারছি। তুমি যত খুশি নিতে পারো, আমি তোমাকে ছেড়ে যাব না। পারলে আমাকে মেরে ফেলতে পারো। ভূতের মুখে এগুলো মানায় না, অসভ্য। তোর মুখে নীতি কথা তো একদমই মানায় না। কেন এমন করছো? এই বক বক করবি না। আর হ্যাঁ, তোকে তো আমি মেরেই ফেলবো। তুই আমার নিষ্পাপ মাসুম বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখতে দিলি না। সেদিন তোর পায়ে পড়েছিলাম, আমার কোনো কথা শুনলি না। আজ আমিও শুনবো না, আমি প্রতিশোধ নিবই। বলে চলে আসলাম। অনেক রাত হয়ে গেছে, তাই ঘুমিয়ে পড়লাম। হঠাৎ চোখে পড়ল ছোট্ট একটা বাচ্চা কান্না করছে। এ কি, আমার ঘরে বাচ্চা আসলো কোথা থেকে? আমি ভয়ে ভয়ে এগিয়ে গেলাম। সামনে যেতে বাচ্চাটা চলে যাচ্ছে, আমি সাথে সাথেই যাচ্ছি। বাচ্চাটা দেখলাম আব্বু আব্বু করে কান্না করছে। সামনে গেলাম, দেখলাম অনেক সুন্দর একটা বাচ্চা, কিন্তু অবাক করার বিষয় হলো বাচ্চাটা আমার মতোই দেখতে। আমি অবাক হয়ে বাচ্চাটাকে ধরলাম, দেখলাম বাচ্চাটার শরীর অনেক ঠান্ডা। তোমার নাম কি বাবু? বাচ্চাটি কান্না করছে। কান্না করছে কেন? আব্বু, কোথায় তোমার আব্বু? তুমি আমার আব্বু। কি বলছো এসব? হ্যাঁ, অবাক করার বিষয় হলো বাচ্চাটা অনেক ছোট, কিন্তু বড়দের মতো কথা বলছে কিভাবে? বয়স বড় জোর 7 থেকে 8 মাস। আমি অনেকটা ভয় পেয়ে গেলাম, কলিজা কাঁপছে আমার। কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, কে তুমি? আব্বু তোমার আমি ছেলে। না, আমার কোনো ছেলে নেই পু পু। বলে কান্না করছে। আমার প্রতিটা লোম দিয়ে পানি বের হচ্ছে, কলিজা শুকিয়ে গেছে। কে তুমি? আমি তোমার নিতে সন্তান। আমি আরো ভয় পেয়ে গেলাম। হঠাৎ ছেলেটা বলল, আব্বু বাঁচাও, বাঁচাও আমাকে, আম্মু আমাকে মেরে ফেললো। হঠাৎ ছেলেটার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। আমি ভয়ে চুপ হয়ে গেলাম। আমার হাত পা কাঁপছে, কথা বের হচ্ছে না। এই বুঝি আমি মরে যাব। আমার বাকশক্তি হারিয়ে ফেললাম, শুধু আ আ করতে লাগলাম। ছেলেটা আমার দিকে এগিয়ে আসছে আর বলছে, আমায় মেরে ফেললো। কে তুমি? কান্না করতে করতে আর এমনভাবে কথা বলছে যেন ওর কলিজা ছিঁড়ে ফেলছে কেউ। এত ভয়ঙ্কর কষ্টের চিহ্ন দেখে আমি আরও ভয় পেয়ে গেলাম। আমি কোনো মতে বললাম, আমায় মেরো না। তোমায় মারবে না আব্বু, নিজেই তো আমি মারা মানুষ। কি বলছো? তাহলে এখানে আসলে কিভাবে? অনেক কষ্ট হচ্ছে আব্বু। কেন? আব্বু, আম্মু আমায় বাঁচতে দিল না, অনেক কষ্ট দিয়ে মেরে ফেলেছে। তুমি আর প্রতিশোধ নিও আব্বু। যে আমাকে চড়িয়ে মেরে ফেলেছে তাকে কষ্ট দাও, প্রতিশোধ নাও আব্বু। না। আমি লাফ দিয়ে উঠে পড়লাম। দেখি ঘড়িতে 3টা বাজে, তার মানে আমি স্বপ্ন দেখছি। তখন বাস্তবে ফিরে এলাম। তখন শুধু আমার চোখে একটা জিনিসই ভাসছে, এমন নিষ্পাপ বাচ্চাটাই নাকি আমার বাচ্চা ছিল। ও রক্তমাখা মুখটা কেন জানি চোখ থেকে সরছে না। এত ভয়ঙ্কর কষ্ট পেয়েও মরেছে, সবই যেন চোখে ভাসছে আর কানে আসছে, প্রতিশোধ নাও আব্বু, প্রতিশোধ নাও। আর তখনই কেন জানি বুকে অনেক কষ্ট অনুভব করতে লাগলাম। সন্তান হারানোর ব্যথা, আর সাথে সাথে জ্বলে উঠেছে প্রতিশোধের আগুন। নীলা, তুই তৈরি হ। আমার সন্তানকে তুই যতটা কষ্ট দিয়ে মেরেছিস, তার থেকে বেশি কষ্ট তোকে পেতে হবে। তোর মিথ্যা ভালোবাসার বিরুদ্ধে শুরু হয়ে গেছে প্রতিশোধ। সেদিন আর রাতে ঘুমাতে পারলাম না, বুকটা শুধু খা খা করছে। আর মনে মনে ভাবছি, নীলা তো আমার উপর রাগ দেখিয়েছিল, আর সেজন্য আমার উপর কত নির্যাতন করেছে। কিন্তু আমার সন্তান কি করেছিল? তাকে কেন এভাবে পৃথিবীর আলো দেখার আগেই পৃথিবী থেকে বিদায় নিতে হলো? নীলাকে শাস্তি পেতে হবে। সকালবেলা নীলা ঘুমিয়ে আছে। ওর মুখের দিকে তাকাতে আমার কেন যেন ওর প্রতি মায়া হলো। মনে হচ্ছে এই বুঝি ওর প্রেমে পড়ে যাব। কেন জানি ওর মুখটা অনেক নিষ্পাপ লাগতে শুরু করলো। আমি ওর প্রেমে হাবিডুবু খাচ্ছি মনে হচ্ছে। মনে হয় পুরাতন প্রেম আবার জেগে উঠেছে। আস্তে আস্তে ওর সামনে গেলাম।
ও নিষ্পাপ কপালে একটা চুমু দিতে যাব, আর তখনই কেউ আমায় ডাক দিয়ে বলল, আবু পদে নাও, একটি বাই পড়ে না, আবু যেমন দুটোবেলা হয় না। মুহূর্তেই ওর প্রতি ভালোবাসাটা আমার প্রতিশোধে রূপ নিল। আমি ওর যে মুখে চুমু দিতে যাব, সেই মুখটা এখন আমার কাছে বিষের মতো লাগছে। অথচ কিছুক্ষণ আগে এই মুখটা আমার কাছে নিষ্পাপ মনে হচ্ছিল। কিন্তু না, ওর সাজা ওকে পেতে হবে বলে চুমুর পরিবর্তে চর খেয়ার সাথে সাথে ঘুম ভেঙে গেল। ও আমার দিকে ভয়াতুর দৃষ্টিতে তাকিয়ে রইল। ওর চোখ দিয়ে টলমল করে পানি পড়ছে। ও আমাকে বলল, আমাকে মারছেন কেন? আমি কি ভুল করেছি? চুপ, একদম চুপ। তোর মতো চাকরানি হওয়ারও তো যোগ্যতা নেই তোর। নীলা চুপ করে আছে। কত সকাল হয়েছে দেখেছিস? এখন কি তোর বাপ রান্না করবে? প্লিজ আমার বাবাকে নিয়ে কিছু বলো না, যা বলার আমাকে বলো। উনি তো কোনো দোষ করেনি। হাসছো কেন? নীলা, মনে আছে একদিন আমি তোকে এই কথাগুলো বলেছিলাম, কিন্তু আমি সেদিন গরিব ছিলাম বলে আমার মৃত বাবা মাও রেহাই পায়নি। তুই ঠিকই বলেছিলি, আমার কথা শুনিসনি। প্লিজ আবিদ, বিশ্বাস করো, আমি ভালো হয়ে গেছি। আগের নীলার সাথে বর্তমানের নীলার কোনো মিল নেই। এখন যে নীলা তোমার সামনে আছে, সে তোমাকে তার জীবনের চেয়েও ভালোবাসে। তুই আগের চেয়ে পরিবর্তন হয়ে গেছিস? হ্যাঁ আবিদ, সত্যি বলছি। তাহলে শোন, আমিও পরিবর্তন হয়ে গেছি। মানে আগে যে আবিদ ছিল সে তোকে পাগলের মতো ভালোবাসতো, আর এখন সে আবিদ তোর সামনে দাঁড়িয়ে আছে। তার মনে সন্তান হারানোর প্রতিশোধ, যে প্রতিশোধ তোকে শেষ করে দেবে। তুমি এগুলো কি বলছো? বেশি কথা বলবি না। আবিদ, এরকম করো না। চুপ করে রান্না করে গিয়ে। নীলা চোখের পানি মুছতে মুছতে রান্নাঘরে গেল। মনটা কেন জানি একটু ভালোই লাগছে। অপরাধী শাস্তি বলে কথা। এভাবেই ওর সাথে প্রতিদিন খারাপ ব্যবহার করতাম, আর আমি যত ওর সাথে খারাপ ব্যবহার করি না কেন, ও এখন আমাকে পাগলের মতোই ভালোবাসে। একসময় আমার ভালোবাসাকে পুঁজি করে আমায় অনেক অপমান করেছে, আর আজ আমি ওকে ভালোবাসার পুঁজি করে প্রতিশোধ নিচ্ছি। হায় রে ভালোবাসা, তুই মানুষকে কষ্টও দিতে পারিস, আবার আনন্দও দিতে পারিস, কিন্তু আমার জীবনে তুই এখন প্রতিশোধের মধ্যেই সীমাবদ্ধ। হঠাৎ একদিন সারাদিন বাসায় না খেয়ে খাওয়া দাওয়া করলাম, আর আমার একটা পুরাতন বন্ধুর সাথে দেখা পেলাম। ও বলল, কিরে আবিদ, কেমন আছিস? হতাশা নিয়ে বললাম, এই তো ভালো, তুই? ভালো, কিন্তু তোকে এত হতাশ লাগছে কেন? কই না তো। ও বলল, চল আজ তোর সব হতাশা দূর করে দেব বলেও আমার হাতটা টেনে নিয়ে গেল। একটা কফি শপে গেলাম। ও বোতলে করে কি জানি আনলো আর আমাকে দিল। ভালো করে খেয়াল করতে দেখলাম এগুলো মদ। না, এগুলো কোনোভাবেই খাবো না, তাই আমি চলে আসতে লাগলাম, কিন্তু আমার বন্ধু আসতে দিল না। অনেক জোর করেই খাওয়ালো। একটু খাওয়ার পর কেন জানি ভালোই লাগছে, যেন বুকের কষ্টটা কমে যাচ্ছে। তাই আরও খাওয়া শুরু করলাম। খেতে খেতে একাই আমি এক বোতল শেষ করে দিলাম। অনেক মাতাল হয়ে গেলাম। বাসায় ঢুকলাম, দেখলাম কোথা থেকে যেন কান্নার আওয়াজ আসতে লাগলো। আমি কোনো মধ্যে সামনে এগোতে লাগলাম। যেতে যেতে দেখলাম নীলার রুম থেকে কান্নার আওয়াজ আসছে। তখন আমার মাথাটা এমনিতেই ঘুরছিল। তারপরে মনোযোগ দিয়ে শুনতে লাগলাম। নীলা নামাজরত অবস্থায় মোনাজাতে বলতে লাগলো, হে আল্লাহ, হাবিদকে তুমি ভালো রাখো, ওকে তুমি সুস্থ রেখো। এতটুকুই শুনতে পেলাম। তারপর আমি নেশার দাপটে পড়ে গেলাম, আর সাথে সাথে নীলা পিছনে তাকাতেই আমি পড়ে গেছি। নীলা আমাকে ফ্লোর থেকে ওঠালো আর বলল, সারাদিন কোথায় ছিলে আবিদ? আর ফোন বন্ধ কেন? চুপ, একদম চুপ, নয়তো গুলি করে দেবো। দেখেছি আমার হাতে কি? নীলা আমার হাতের দিকে তাকিয়ে একটা মদের বোতল দেখতে পেল, আর আমি মাতাল হয়ে আবল তাবল বলতে লাগলাম। তখন কি বলেছি আমি তা নিজেও জানি না। নীলা আমাকে বলল, আবিদ, তুমি মদ খেয়েছো? বলেই নীলা আমাকে তার কাঁধে ভর করে আমার রুমে নিয়ে বিছানায় শোয়ালো আর বলল, আবিদ, তুমি ঘুমাও, তুমি এখন মাতাল হয়ে আছো। এই তুই কি বললি? আমি মাতাল? তুই মাতাল, তোর দাদা মাতাল, তোর কাকা মাতাল। আবিদ, তুমি ঘুমাও, আমি যাচ্ছি। এই তুই কই যাস? তোকে আজ আমি গুলি করবো। ডিসা ডিসা, এ আমার বন্দুক কই? আবিদ, তুমি কি বলছো এসব? কিসের বন্দুক? তোকে বন্দুক দিয়ে মারবো, প্রতিশোধ নিতে হবে না বুঝি? বলে নীলার উপর হামলা করলাম। ছাড়ো আবিদ, কি করছো এগুলো? মেরে ফেলবো বলে কি কি করেছি কিছুই মনে নেই। সবগুলোই নেশার দাপটে। কি কোথায় করেছি কিছুই মনে নেই। সকালবেলা ঘুম ভাঙলো। হঠাৎ কারো গোসল করার শব্দ পেলাম। একটু পরেই নীলা গোসলখানা থেকে মুসকে মুসকে হাসতে হাসতে বের হলো। ওর মনে হয় রং লেগেছে। ও হঠাৎ আমার আশেপাশে ঘুরঘুর করছে। আমার হেব্বি রাগ উঠছে। হঠাৎ নীলা লজ্জায় লাল হয়ে আমার সামনে এসে বলল, আবিদ, ফ্রেশ হয়ে আসো। ফ্রেশ হয়ে আসবো মানে? মানে কিছুই না, খেতে আসো, তার আগে ফ্রেশ হও, যাও। আমার কাছে ব্যাপারটা অন্যরকম লাগছে। রাতে সব কিছু মনে করার চেষ্টা করলাম, কিন্তু পারছি না, কোনোভাবেই মনে হচ্ছে না।
আর আমি আমার রুমে কিভাবে আসলাম তাও মনে হচ্ছে না। কেন জানি বারবার মনে হচ্ছে উল্টোপাল্টা কিছু করিনি তো, কিন্তু কোনো কিছুই মনে নেই। আর নীলার এমন অবস্থা দেখে আমার ভয় হচ্ছে, কী এমন করলাম? অনেক মনে করতে চাইলাম কিন্তু পারলাম না। খেয়াল করলাম নীলা আগের থেকে অনেক ভালোভাবে আমার সাথে কথা বলে, আমাকে অনেক কেয়ার করে। আমি কেন জানি ওর প্রতি দুর্বল হয়ে পড়েছি, কেন জানি ওর সাথে ভালো ব্যবহার করতে চাইলাম। ঠিক তখনই সেই ছোট্ট বাচ্চাটার ডাক শুনতে পেলাম। কানে তখন একটা কথাই আসছে, প্রতিবেদন শোনাও প্রতিশোধ। মুহূর্তে নীলার প্রতি আবার রাগ জন্মালো। আমি আবারও নীলার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করলাম। কিন্তু একটা কথা আমি স্পষ্ট বুঝতে, নীলা সত্যি আমাকে অনেক ভালোবাসে, আর এখন আমার মনে শুধু প্রতিশোধ। কিছুদিন পর দুপুরে বাসায় আসলাম। ঘরটা একদম নীরব লাগছে। আগে বাসা আসলে নীলা আমার পাশে পাশে ঘুরঘুর করতো, কিন্তু আজ কোথাও দেখলাম না। ভালোই লাগছে, হয়তো ভয় পালিয়ে গেছে। যেখানে যাক না কেন আমি খুঁজে আনবই, আর আমার প্রতিশোধ আমি নিবই। বিকেলবেলা হঠাৎ ওয়াশরুমে গেলাম, আর তখন একটু ভয় পেয়ে গেলাম। দেখলাম নীলা ওয়াশরুমে পড়ে আছে। খুশি মনে সামনে গেলাম। সামনে যেতে বুঝতে পারলাম নীলা অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি একটু খুশিটা বেশি হলাম, মরে গেল আরও ভালো হবে। কিন্তু কেন জানি একটু মায়া হচ্ছে, তাই কোলে করে বিছানায় শোয়ালাম। শ্বাস নিঃশ্বাস চলছে, তাই ডক্টরকে কল দিলাম। উনি আসলো। আসার পর অনেক চেক আপ করলো, আর করার পর ডক্টর আমাকে বলল, আবিদ সাহেব, খুশির খবর, আপনি বাবা হতে চলেছেন। না। আপনি এমন করছেন কেন? খুশি হননি? খুশি, হ্যাঁ খুশি বলে ডাক্তারকে দিয়ে আসলাম। আর ওইদিকে আমার মাথা ঘোরাচ্ছে। এটা কি হলো? ও মা হবে মানে কি? না, এ হতে পারে না। আমি অন্যরকম হয়ে মাটিতে বসে পড়লাম। কিছুক্ষণ পর কারো হাত আমার কাঁধে পড়লো। আমি লাফ দিয়ে উঠলাম। পিছনে তাকাতে দেখি নীলা। ও মুসকি মুসকি হাসছে আর আমাকে বলল, আবির তুমি খুশি হওনি? কেন? তুমি বাবা হতে চলেছো তাই। না, আমি বাবা হতে চলিনি। আর এটা কার বাচ্চা? কার বাচ্চা মানে? হ্যাঁ বল পাপি, এটা কার পাপ? সাথে সাথে নীলা আমার পায়ে পড়ে গেল আর বলছে, আবির তুমি এটা কি বলছো? এটা আমাদের সন্তান। পাপি তুই কান্নাকার পাপ আমার ঘরে আনবি? তা হতে পারে না। আবির তুমি বিশ্বাস করো। চুপ, একদম চুপ, বাচ্চাটাকে শেষ করে দেব। কথাটা বলার পর নীলা কেমন যেন পাগলের মতো হয়ে গেল। অনেক জোরে জোরে কান্না করতে লাগলো, আর আমার পায়ে পড়ে গেল আর বলতে লাগলো, আবির তুমি আমাকে মেরে ফেলো, তারপরও এই বাচ্চাটা নষ্ট করার কথা বলো না। চুপ, একদম চুপ। আবির এমন করো না। কথাটা বলে আমি ঘর থেকে বের হয়ে গেলাম। হয়তো নীলা আবার বাচ্চাটাকে নিতে যাচ্ছে, হয়তো সত্যিই পাল্টে গেছে, অনেক ভালো হয়ে গেছে। কিন্তু আমি আগের মতো হব না। প্রতিশোধ নিব, প্রতিশোধ। তাই নতুন একটা প্ল্যান করলাম, আর সেই প্ল্যানটা হলো ওর দুর্বলতার সুযোগ নেব। ও যেমন আমার দুর্বলতার সুযোগে এত কিছু করেছে, আজ আমিও করব। ভাবতে এত খুশি লাগছে, যেভাবে সেই কাজ। পরের দিন, নীলা, নীলা কোথায় তুমি? নীলা দৌড়ে আসলো আর বলল, কি হয়েছে আবির, এভাবে ডাকছো কেন? হাসছো কেন? নীলা, তুই আমার সন্তানকে মেরে ফেলেছিস, তোকে শাস্তি তো পেতেই হবে। কি বলছো আবির? বলে আমার পা ধরে কান্না করে দিল। মুহূর্তে আমার মনটা নরম হয়ে গেল। আমি নীলাকে কিছু বলতে পারলাম না। আস্তে আস্তে নীলাকে বুকে টেনে ধরলাম, আর অনেকটাই খুশি হয় ও আমাকে বলা শুরু করলো, আবির যা হবার হয়ে গেছে, আমাকে কি মাফ করা যায় না? আমরা কি সুখে সংসার করতে পারি না? জানো আবির, আমি না সত্যিই ভালো হয়ে গেছি। বিশ্বাস করো, আগে যা করেছি অন্যায় করেছি, ভুল করেছি, সেজন্য আমি অনেক লজ্জিত। সেদিন নীলাকে কিছু বলতে পারিনি। কেন জানি এই সময়ের প্রতি মায়া হলো। রাতের বেলা একটার পর একটা সিগারেট খাচ্ছি তো খাচ্ছি, ওপরের দিকে ইটের ভাটার মতো ধোয়া উঠছে। আর ভাবছি নীলাকে কি মাফ করে দেব নাকি প্রতিশোধ। ভাবছি। একটু পরে আমার সমস্ত ভাবনা পাল্টে গেল। আমার মনে প্রতিশোধের আগুন জ্বলে উঠল। মাথা এলোমেলো হয়ে গেল মুহূর্তেই। কি করব কিছুই বুঝছিলাম না, শুধু প্রতিশোধ আর প্রতিশোধ। নীলাকে শাস্তি পেতে হবে, আজকে সব শেষ করে দেব বলে রুমে ঢুকলাম। আজকে নীলাকে আমি শেষ করবই। তাই অনেক রাগ নিয়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে আমি থমকে গেলাম। গিয়ে দেখলাম নীলা রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে আছে। আমি নিজেকে বিশ্বাস করতে পারলাম না। হয়তো স্বপ্ন দেখছি, নয়তো অতিরিক্ত নেশার কারণে আমি আবল তাবল দেখছি। আমি আস্তে আস্তে সামনে এগোতে লাগলাম। যত সামনে যাচ্ছি আর চোখ কসলাতে লাগলাম। একসময় নীলার সামনে গেলাম। গিয়ে আর দু চোখে বিশ্বাস করতে পারছি না, ওর মুখে রক্তে ভরা। আমি ভয় পেয়ে গেলাম। আমার এমন করাতে আবার বিষ টিস খায়নি তো? এটা কি হলো কিছুই বুঝতে পারছি না। আমার খুব ভয় হতে লাগলো। আর মুহূর্তে কে জানি আমাকে ডাকছে আর বলছে, ছে আবিদ, তুই প্রতিশোধে নিশে এত কিছু করতে পারলি? ও ভুল করে এত কিছু করেছে, তুই জেনে শুনে এগুলো করতে পারলি? ওর সাথে খারাপ ব্যবহার করেছিস, ভালো করেছিস,
কিন্তু ও তো এখন একা না, ওর পেটে আবার তোর বাচ্চা আছে। তোর কি একটু মাথায় আসছে না? তুই তো একটা নিষ্পাপ বাচ্চাকে মেরে ফেলার কারণেই তুই নীলার প্রতি এর প্রতিশোধ নেওয়ার জন্য এত কিছু করলি। আর এখন তো ওর পেটে একটা নিষ্পাপ বাচ্চাই, সে তো কোনো দোষ করেনি। আবির, তুই একটা কথা মনে রাখিস, আর যদি তোর কোনো অবহেলার কারণে এই শিশুটা মরে যায়, সেটার জন্য সম্পূর্ণ তুই দায়ী। তুই খুনি আবির, তুই একটা খুনি। প্রতিশোধের নেশে তুই জানোয়ার হয়ে গেছিস। খুনি তুই, খুনি তুই। এসবই আমার কানে ভাসছে। না, আমি খুনি না, নীলা খুনি, নীলা। আর আমি ওকে সাজা দিচ্ছি মাত্র। হঠাৎ আমার মনে কেমন জানি লাগতে শুরু করলো। কানে একটা কথাই শুনছি, আবির তুই খুনি, তুই খুনি। এবার নিজেকে সত্যি খুনি মনে হচ্ছে। আর যদি আমার কারণে 2টা জীবন শেষ হয়ে যায়, নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আর এই 2টা খুনের জন্য হয়তো আমার প্রতি সবাই ঘৃণা আর প্রতিশোধে মেতে উঠবে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করতেই মনটা অন্যরকম হয়ে গেল। আজ নিজেকে অনেক খারাপ বলে মনে হলো। তাই প্রায়শ্চিত্ত করতে নীলাকে সাথে সাথে হসপিটালে নিয়ে গেলাম। আর নীলার বাবাকে ফোন দিয়ে হসপিটালে আসতে বললাম। আর আমি নীলাকে হাসপাতালে নিয়ে গেলাম। এমার্জেন্সিতে নীলাকে নিয়ে গেলাম। অনেকক্ষণ পর নীলার বাবা আসলো আর বলল, বাবা, নীলার কি হয়েছে? আমি কান্নামাখা মুখ নিয়ে বললাম, জানি না। রুমে ঢুকে এই অবস্থা থেকে হাসপাতালে নিয়ে আসলাম। উনি কান্না করে দিয়েছে। এইদিকে আমার মাথা ঘুরছে তো ঘুরছে। আর যদি নীলার কিছু হয়েছে আমি নিজেকে শেষ করে দেব বলে অনেক কান্না করতে লাগলাম। হঠাৎ ডাক্তার বের হলো। আমি সাথে সাথে পাগলের মতো গিয়ে বললাম, কি হয়েছে নীলার? ও কেমন আছে? ও সুস্থ হবে তো? বলে কান্না করতে লাগলাম। আসলে কি বলবো আপনাদের, কি বলবো মানে? আমার নীলার কি হয়েছে? আসলে ওর অবস্থা অনেক খারাপ। ওর কি হয়েছে সেটা তো বলবেন। আসলে ওর বাঁচার সম্ভাবনা একেবারেই নেই। ডাক্তার একদম চুপ, আমার নীলার কিচ্ছু হতে পারে না। আসলে দেখুন, আমরা এখনো কিছুই বলতে পারবো না, কিন্তু যতটুকু বুঝতে পারছি তা অনেক খারাপ। আপনারা আল্লাহকে ডাকুন যেন রিপোর্টটা ভালো আসে। বলে ডাক্তার চলে গেলেন। আর এদিকে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি কিছুই বলতে পারছি না। হঠাৎ চিৎকার করে বললাম, আল্লাহ তুমি এমন করো না। আমার জীবনের বিনিময় হলেও ওর জীবন তুমি ভিক্ষা দাও। ওর জন্য নফল নামাজ পড়ে কান্না করে দোয়া করছিলাম। হঠাৎ শুনতে পেলাম ডাক্তার বাইরে এসেছে। আমি ডাক্তারের কাছে কান্নামাখা মুখে দৌড়ে গেলাম আর বললাম, কি হয়েছে ওর? আপনারা একটু আমার চেম্বারে আসেন। আমরা ওনার চেম্বারে গেলাম। কেন জানি কলিজা কাঁপছে, বুকটা থরথর করে কাঁপাকাঁপি করছে। আমি ডাক্তারকে বললাম, কি হয়েছে ওর? উনি চুপ করে আছেন। চুপ করে আছেন কেন? আসলে কিভাবে যে বলবো। কথাটা শোনার পর আমার হার্টবিট বেড়েই চলেছে। কি এমন হয়েছে? ডাক্তার কিছু বলছে না। আমি আবারও বললাম, কি হয়েছে আপনি বলেন। আসলে নীলার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। না, কথাটা শোনার পর আমি নিজেকে কোনোভাবে ঠিক রাখতে পারছি না। এটা কি বললো? কিডনি নষ্ট হলো কেন? আমি কোনোরকম ডাক্তারকে বললাম, আপনি রিপোর্টগুলো ভালো করে দেখুন, আপনার রিপোর্টে হয়তো ভুল। দেখুন, আমরা সমস্ত রিপোর্ট অনেক ভালোভাবে চেক করেই বলছি। কথাগুলো শোনার পর আমি নীলার বাবা পাগলের মতো হয়ে যাই। তখন আমার মনে বারবার প্রশ্ন জাগছে, আমার কোনো ভুলের কারণে কি ওর এমন হয়েছে? তখন কেন জানি সব নিজের উপরেই দোষ দিতে মন চাচ্ছে। আমি অনেক বড় অপরাধী, হয়তো আমার কারণে এমন হয়েছে। তখন আমি ডাক্তারকে বললাম, আচ্ছা এমনটা কেন হয়েছে? আসলে কয়েক মাস আগে যখন নীলার পেটে প্রচণ্ড জোরে আঘাত লাগে, তখন ওর পেটের বাচ্চাটা মরে যায়। আর সেই সাথে ওর কিডনিতেও অনেক সমস্যার সৃষ্টি হয়। আপাতত ডায়ালাইসিসের মাধ্যমে নীলা এখনও বেঁচে আছে। যত তাড়াতাড়ি পারেন ওর জন্য কিডনির ব্যবস্থা করেন, নয়তো নীলাকে বাঁচানো সম্ভব হবে না। কথাগুলো শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। নীলার উপর তখন খুব রাগ হচ্ছিল। মনে মনে বললাম, নীলা তুমি যদি আগে এমনটা না করতে তাহলে হয়তো আমার সন্তান আর তোমার এমন অবস্থা হতো না। অনেক রাগ হলো, কিন্তু এখন আর রাগ করে লাভ নেই। তাড়াতাড়ি কিডনির ব্যবস্থা করতে হবে। তাই আমি আর নীলার বাবা বেরিয়ে পড়লাম কিডনির খোঁজে। সারাটা দিন অনেক খোঁজাখুঁজি করেও কিডনির ব্যবস্থা হলো না। রাতে আমি নীলার বাবা হাসপাতালে গেলাম। আর তখন আবার নীলার বাবা আমার সাথে অনেক খারাপ ভাষায় কথা বলতে শুরু করলো। আমি বললাম, আবার আপনি এমন করছেন কেন? তুই চুপ থাক। তোর বাসায় আমি থাকলে থাকবো না, আর না থাকলে নাইজার জন্য এত কিছু করেছি। সে যখন মৃত্যুমুখী, তোর দরকার নেই। কি বলছেন এগুলো? তুই আমার মেয়েকে খুন করেছিস। তোর জন্য নীলার আজ এই অবস্থা। আমার জন্য? তোর জন্য। তুই যদি ওই দিন আমার মেয়েকে পেটে এভাবে আঘাত না করতি, তাহলে আজ এমন হতো না। আমি নীলাকে কিচ্ছু করিনি। ওই দিন নীলা নিজে এগুলো করেছে। আর কত মিথ্যা বলবি? ওদিন তোকে কিছু বলিনি, কারণ আমার মেয়ে বেঁচে ছিল, কিন্তু আজ তোর জন্য সে মৃত্যুমুখী। আমার তখন অনেক খারাপই লাগছে। আজ এতদিন পর নীলার এই অবস্থা।
আর এতদিন পর মিথ্যা অপবাদ আবার। মাথা শুধু ঘুরছে তো ঘুরছেই। হঠাৎ ডাক্তার আসলো। আপনাদেরকে বলছি আজকের মধ্যে যেভাবেই হোক কিডনি ম্যানেজ করুন। হয়তো রোগীকে কোনোভাবেই বাঁচানো সম্ভব না, যেভাবেই হোক 24 ঘন্টার ভিতরে। এর বেশি কিছু হয়ে গেলে আমরা আর দায়ী নই। বলে ডক্টর চলে গেল। এদিকে আমার মাথা ঘুরছে, কি করব কিছুই বুঝতে পারছি না। সব জায়গায় খবর পাঠালাম, অনেক টাকার অফারও করলাম, কিন্তু কোনোটাতে কোনো কাজ হচ্ছে না। আজ মনে হয় টাকাটার দাম নেই। শুধু নীলার কথাগুলো ভাবছি। আজ ওর জন্য এগুলো হয়েছে, অনেক রাগ উঠছে। একবার ভাবছি কিডনির জন্য কোনো খোঁজ করব না, ওর অপদের ফল ভোগ করে ও মারা যাক। আবার ভাবছি ওর পেটে তো আরও একটা নিষ্পাপ বাচ্চা আছে, তার তো আবার কোনো দোষ নেই। অন্তত বাচ্চাটার জন্য হলেও নীলাকে বাঁচাতে হবে। কিন্তু এত ভাবনার পর অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোনোভাবে জোগাড় হচ্ছে না। আর এদিকে প্রায় সময় শেষ হয়ে যাচ্ছে। আমি গাড়ি নিয়ে বের হয়ে গেলাম খোঁজাখুঁজির জন্য, কিন্তু পাচ্ছি না। আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে তো পড়ছেই। বারবার আল্লাহকে ডাকছিলাম যেন জোগাড় হয়ে যায় কিডনি, আর যেন নীলা বেঁচে যায়। বারবারই ওর প্রতি যে আমি প্রতিশোধ নিয়েছি সেগুলোই ভাবছিলাম। প্রতিশোধের আগে আমি তার প্রতি জানোয়ারের মতো ব্যবহার করেছি। উফ, মাথায় কিছুই কাজ করছে না। মনে হচ্ছে ওর আগে আমি এখন মরে যাই, আর নিতে পারছি না। হঠাৎ ফোনটা বেজে উঠলো, ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? আমি ডাক্তার, আপনি তাড়াতাড়ি কিডনি নিয়ে চলে আসুন। আর মাত্র 2 ঘন্টা সময় বাকি, তারপর আর কিছু করা সম্ভব হবে না, কারণ ওর অবস্থা ডায়ালাইসিস করেও ঠিক রাখা যাচ্ছে না। বলে ফোনটা কেটে দিল। আমার মাথাটা এখন শেষ হয়ে যাচ্ছে। গাড়ি থেকে নিচে নামলাম। গাড়িটা হয়তো এখন চালারে অ্যাক্সিডেন্ট নিশ্চিত, তাই ফাঁকা জায়গায় নামলাম। নামার পর একটার পর একটা সিগারেট জ্বালাচ্ছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে ডাক দিলাম, আল্লাহ ও আল্লাহ, আর কত পরীক্ষা নিবে আমার তুমি? বলো, আমি আর পারছি না। ছোটোবেলায় আমার বাবা মাকে নিয়ে গেছো, এতিম হয়ে বড় হয়েছি। পরে যখন একটা মানুষকে এতটা ভালোবাসলাম, তখন আমার পরীক্ষা স্বরূপ আমার কাছে এত কিছু করলে আমার মিথ্যা অপবাদ পেতে হলো। যখন মেয়েটা তার ভুল বুঝলো, তখন আমার মনে প্রতিশোধের আগুন জ্বলে উঠলো। আমি মেয়েটাকে একটু আপন করে নিলাম না। আর যখন আজ নীলাকে আপন করে নিলাম, কিন্তু সেই মুহূর্তেও মৃত্যুর পথযাত্রী। হ্যাঁ, আর কত কষ্ট পেতে হবে, আর কত পরীক্ষা নেবে আমার। আমি আর পারছি না, তো আর পারছি না। পরক্ষণে আমার কি জানি হয়ে গেল, আমি কেমন জানি হয়ে গেলাম। বারবার মনে আসছে, নীলা মরলে মরুক, তাতে আমার কি? আমার কিছুই করার নেই। আমি কোনো চিন্তা করছি? আমি কেন চিন্তা করছি? এগুলো ভাবছি, আর দেখি মাত্র 1 ঘন্টা সময় আছে, কিন্তু কোনো ব্যবস্থাই হয়নি। আমি পাগলের মতো হয়ে গেলাম। আর তখনই ফোনটা বেজে যাচ্ছে তো যাচ্ছেই। দেখলাম ডাক্তারের ফোন, তাই আর ধরলাম না। ভাবলাম মরলে মরুক, আমি আর ফোন ধরবো না, আর ওখানে যাবও না। তাই গাড়িতে উঠে অন্য কোথাও চলে যাচ্ছি। ফুল স্পিডে গাড়ি চালাচ্ছি, আর অন্যদিকে কী হচ্ছে আমি জানিও না। যা হবার হোক, তাতে আমার কি, বলেই চলতে লাগলাম। অন্যদিকে কিডনির ব্যবস্থা হয়েছে, আর নীলার অপারেশনও হয়েছে। 2 মাস পর নীলা সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে নীলা প্রথমে আমাকে দেখতে চাইলো, কিন্তু তখন আর আমাকে পেল না। নীলা অনেক কান্না করছিল, আমি তার পাশে নেই বলে। নীলার বাবা তখন বলল, নীলা, ওই বেইমানের কথা বাদ দে, ও একটা বেইমান। না বাবা, আবিদকে আমি ভুলতে পারবো না। ও কোথায়? চুপ নীলা, ওর নাম ভুলো আর মুখে আনিস না। কেন বাবা? ও তোকে একটি বারও দেখতে আসেনি। কি বলছো বাবা? হুমরে মা, শুধু তাই নয়, তার জন্যই তোর আজ এই অবস্থা। ওর জন্য? তোর পেটে যদি আঘাত না করতো, তাহলে তোর বাচ্চাটাও মরতো না, আর তোরও এমন হতো না। না বাবা, ও আমাকে কিছুই করেনি, সব আমি করেছি। তারপর নীলা সব কিছু বলল। আর সব শুনে নীলার বাবা কিছুটা অনুতপ্ত হয়েই পরক্ষণেই বলল, মানলাম ও তোর কিছুই করেনি, তাহলে ও কেন তোর পাশে ছিল না? কিনমিনা জোগাড় করেই চোরের মতো পালিয়েছে। কি বলছো বাবা? ও এমন করতে পারে না। ও এমন করতে পারে না, কিন্তু কেউ এমনটাই করেছে। মুহূর্তে নীলার মনে আমার প্রতি ঘৃণা জন্মালো, আর তখন বলল, বুঝতে পারছি আবিদ কেন এমন করছে। হয়তো আমার উপর ওর প্রতিশোধ নিতে চেয়েছিল। প্রতিশোধের আগুনে হয়তো আমাকে একটিবারও দেখতে আসলো না। ঠিকই বলেছিস মা। ও আসলেই বাবা অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক খারাপও। অন্তত আমার এই সময়টাতে পাশে থাকতে পারতো, আমাকে একটু দেখতে পারতো। ছি আবিদ, ছি। আপনার বেডের পাশে যদি আজ আবিদ থাকতো, তাহলে আপনি আর বেঁচে থাকতে পারতেন না। দরজার পাশ থেকে হঠাৎ একটি কথা ভেসে আসলো। নীলা আর নীলার বাবা ভূত দেখার মতো অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে দেখলো ডাক্তার এই কথাটি বলেছে। তাই নীলা বলল, কি আবল তাবল বলছেন ডাক্তার? আবল তাবল না, যা সত্যি তাই বলছি। কি সত্যি?
আর কেন এই কথা বলেছেন? আসলে আজকে যদি আবিদ আপনার পাশে থাকতো তাহলে আপনি আর বেঁচে থাকতেন না, কারণ ওই দিন এত খোঁজাখুঁজির পরও কিডনি পাওয়া যায়নি। তাহলে কিডনি ছাড়া অপারেশন হলো কিভাবে? সেটাই। আর আমরা সেদিন খোঁজাখুঁজির পরও কিডনি না পেয়ে আমরা তো আশাই ছেড়ে দিয়েছিলাম, আপনাকে আর বাঁচাতে পারবো না। আর ঠিক সেই মুহূর্তে আপনারা যাকে বেঈমান বলছেন, সেই বেঈমান আবিদি আমার কাছে এসেছিল আর বলেছিল কোথাও কিডনি পায়নি, আর আপনাকে আর আপনার পেটের সন্তানকে ও কোনোভাবেই মরতে দিবে না, অন্তত ও বেঁচে থাকতে। আর তাই সেদিন সে আমার পায়ে ধরে কান্না করতে করতে বলেছিল, আমার পায়ে ধরে যেন তার জীবনের বিনিময়ে হলেও আপনাদের দুজনকে বাঁচাতে। আর অনেক কান্না করেছিল আমার পায়ে ধরে। আমার লাইফে আমি এমন একজন স্বামীকে দেখলাম, সে নিজের জীবনের বিনিময়ে সে নিজের স্ত্রীকে বাঁচাতে চেয়েছিল। হয়তো অন্য কেউ হলে আরেকজন সঙ্গী খুঁজে নিতেন, বাট আবিদ তা করেনি। আরেকটা কথা, আবিদ বেঈমান না। সেদিন আপনার বাবাও তো ছিল, উনি তো কিডনি দিতে আগ্রহী ছিল না, ছিল এই বেঈমান আবিদ। আর আবিদ কথাটা গোপন রাখতে বলেছিল, তাই আমি কাউকেই বলিনি, কিন্তু আজ না বললে পারলাম না। কথাগুলো শোনার পর নীলা পাগলের মতো কান্না করা শুরু করে দিল। নীলা এমনটা ভাবতে পারেনি, নীলা বুঝতে পারেনি হয়তো ভালোবাসার কাছে প্রতিশোধ হার মানে, আর সেটার প্রমাণই হলো আবিদ। অনেক কান্না করেছে নীলা, তার আবিদকে ফিরে পেতে চাইলো, কিন্তু আবিদকে আর পেল না। তাই নীলা পাগলের মতো ডাক্তারকে বলল, আবিদ কোথায়? আবিদ এখনো বেঁচে আছে, চিন্তা করবেন না। ওর এখনো জ্ঞান ফিরেনি, 2 মাস ধরে অজ্ঞান অবস্থায় আছে। হয়তো 2-1 দিনের মধ্যে ওর জ্ঞান ফিরে যেতে পারে। আবিদ এখন কোথায়? প্লিজ আমি একটু দেখতে চাই। বলে কান্না করতে লাগলো। ডাক্তার নীলাকে আমার বেডরুমে নিয়ে এলো। নীলা আমার পাশে পড়েই কান্না শুরু করে দিল। ওর চোখে পানি আমার পায়ে পড়তে লাগলো। আমার জ্ঞান ফিরে আসলো, কিন্তু চোখ কেন জানি খুলতে পারছে না। আমি শুনতে পেলাম, আবিদ তুমি আমাকে মাফ করে দাও। প্লিজ এখানে কান্নাকাটি করবেন না, তাহলে পেশেন্টের অবস্থা আরও খারাপ হতে পারে। তখন নীলা কান্নামাখা অবস্থায় চলে যেতে চাইলো। আর তখনই আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করে ডাক দিলাম, কিন্তু শুনতে পাইনি। আমি আবারও নীলা বলে ডাক দিলাম, আর তখনই নীলা দাঁড়িয়ে গেল আর বলল, আমার আবিদ আমাকে ডাকছে। বলে আমার সামনে আসলো, আর ডাক্তার তাকে বাধা দিল। আমি আস্তে আস্তে ইশারায় ডাক্তারকে ডাক দিলাম, ডাক্তার সাহেব নীলাকে আমার কাছে আসতে দিন। আচ্ছা ঠিক আছে, কিন্তু পেশেন্টের সামনে কান্নাকাটি করবেন না। বলে ডাক্তার চলে গেল। নীলা আস্তে আস্তে আমার সামনে এসে বলল, কেন এমন করলে আবিদ? যদি তোমার কিছু হয়ে যেত? কিছুই হবে না। তারপর নীলা আমাকে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কেন জানি অনেক ভালো লাগলো। ওর দিকে আমি একটানা চেয়ে আছি। খুব নিষ্পাপ লাগছে ওকে, আর ওর কান্না করা মুখটা দেখতে পুরো বাচ্চা বাচ্চা লাগছে। ওই এমন করে কি দেখছো? তোমাকে আমাকে দেখার দরকার নেই। অন্য কেউ আছে নাকি দেখার জন্য? বলে কান্না করে দিয়েছে। এই আর বলবো না তো, তারপরও কেঁদো না। এভাবে নীলার সাথে প্রতিদিন ফাজলামো করতে ভালোই লাগতো। আজ আমি পুরোপুরি সুস্থ। আজ হাসপাতাল থেকে আমাকে ছেড়ে দেবে, তাই ডাক্তার আসলো। আবিদ সাহেব এখন কেমন লাগছে? এই তো ডাক্তার, ভালোই। আপনি আজই যেতে পারবেন। যাব, কিন্তু একটা কথা ছিল। বলো আবিদ। আমি তো নীলাকে কিডনি দিয়েছিলাম, তো আমি বেঁচে আছি কিভাবে? আসলে আবিদ সাহেব আপনার কপালটাই ভালো। ওই দিন যখন আপনার কিডনি নেওয়া হয়েছিল আর নীলার অপারেশন করার পরই একটা ফোন আসে যে একটা অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়, আর তখনই ওই মানুষের কিডনিগুলো দিয়ে আপনার অপারেশন শুরু করি। আর আপনার অপারেশন করতে দেরি করায় আপনার সুস্থ হতে অনেক দেরি হয়ে যায়। আর আমরা তো ভেবেছিলাম আপনাকে বাঁচানো বোধহয় সম্ভব হবে না, কিন্তু আল্লাহ আপনাকে বাঁচিয়েছেন, তার প্রতি শুকরিয়া আদায় করুন। হ্যাঁ ডাক্তার সাহেব, বলে আল্লাহর প্রতি অশেষ শুকরিয়া আদায় করে বাসায় রওনা দিলাম। আর ভাবলাম আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওই দিন যদি আমি আগের মতো সত্যি গাড়ি নিয়ে চলে যেতাম, হয়তো আমি বেঁচে যেতাম, কিন্তু মরে যেত আরও 2টা জীবন। বাসায় যাওয়ার পরেই নীলা আমাকে জড়িয়ে ধরে কান্না করছে আর বলছে যা করেছে ভুল করেছে, তাকে যেন মাফ করে দিয়ে নতুন করে সুখের সংসার সাজাই। তখন বললাম, প্রতিশোধ না নিয়ে আমি তোমাকে কোনোভাবেই ছাড়বো না। তোমাকে সুস্থ করেছি বলে কি প্রতিশোধ নিব না নাকি? প্রতিশোধ নিতেই হবে। নীলার হাসি মাখা মুখটা কালো হয়ে গেল আর বলল, তাহলে আমাকে মেরেই ফেলো, আমি আর প্রতিশোধের আগুনে জ্বলতে পারবো না। এই কান্না করছো কেন? তো কি করব? প্রতিশোধ নিব, তাই রেডি হও। কিভাবে রেডি হব? প্রতিশোধ স্বরূপ এতগুলো পাপ্পি দিবা, না হলে হবে না। আর এটাই প্রতিশোধের মাসুল। দিব না। জোর করে আদায় করব। তাহলে দেখা যাক। দেখাচ্ছি। এই মেয়েরা এখনো জাননি কেন প্রতিশোধ নিব, এগুলো আপনারা দেখেন না। অতপর হারানো পাখি তার বাসা বানানোর কাজে বিভোর হয়ে গেল।
আর ভালোবাসার আলোয় নতুন বাসায় আলো ফোটাতে ব্যস্ত হয়ে গেল। গল্পটার মাধ্যমে একটা জিনিস বোঝানোর চেষ্টা করেছি, অহংকার, লোভ আর প্রতিশোধের আগুনে কেউ অমানুষ জানোয়ারের মতো হবেন না। গল্পটি কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন, আর চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।